হ্যালো। সো আমরা আজকে ফাইল সিস্টেম নিয়ে ডিসকাস করব। সো হোয়াট ইজ ফাইল সিস্টেম? বেসিক্যালি ফাইল সিস্টেম অপারেটিং সিস্টেমের একটা ইন্টারফেস যেইটার থ্রুতে আপনারা ফাইল স্টোর ম্যানেজ করা, কিভাবে আপনি ফাইল সেভ করবেন, কিভাবে এটা অ্যাক্সেস হবে, কিভাবে এটা নিয়ে আপনারা অপারেশনগুলো করবেন, এভরিথিং ইন বিটুইন এগুলো নিয়ে কাজগুলো হয়। সো ফাইল সিস্টেমের টপিকটা যদি আমরা জানতে চাই, আমাদের ফার্স্ট বুঝতে হবে যেটা পারসিস্টেন্ট ডেটার উপর কাজ করে, মিনিং ফাইলগুলা আপনার এই বেসিক আমাদের এই পার্টের মধ্যে ফাইল সিস্টেম অ্যাকচুয়ালি যে ফাইলগুলোকে সেভ করে সেগুলো হচ্ছে যেই পার্টিকুলার আপনার ডেটাগুলো আপনারা পিসি অফ করার পর অন করলেও বা আপনার সিস্টেমটা অফ করার পর অন করলেও সেই ফাইলগুলো আপনি আর কি অ্যাক্সেস করতে পারেন সে টাইপের। সো আমরা অ্যাকচুয়ালি হার্ড ডিস্কের ইমপ্লিমেন্টেশন বা হার্ড ডিস্ক ড্রাইভের যে ইমপ্লিমেন্টেশন সেগুলো নিয়েই মোটামুটি কথা বলবো। এনভিএম বা এসএসডির ইমপ্লিমেন্টেশনাল লেভেলের লজিক্সগুলো দেখাবো না। আচ্ছা, ফাইল সিস্টেমে আমরা কি কি পড়বো? ইন্টারফেসটা, যেভাবে ফাইল সিস্টেম কাজ করতেছে, ওর অ্যাট্রিবিউটসগুলা, এবং ওর অপারেশনস বলেন অ্যালোকেশন কিভাবে হয়, ইমপ্লিমেন্টেশন, ডিরেক্টরি, অ্যাক্সেস প্যাথ, আপনার ফ্রি স্পেস কিভাবে ম্যানেজ করে একটা হার্ড ড্রাইভের মধ্যে বা একটা স্টোরেজ সিস্টেমের মধ্যে, ক্র্যাশ করলে এটার কনসিস্টেন্সি কিভাবে, জার্নালিং করে ফাইলকে কিভাবে রিকভারি করে, এটার প্রোটেকশন কিভাবে দেয়, অনেক অনেক পার্ট আছে, মনিটরিং দ্য ফাইল, ডিস্ক শিডিউলিং, বায়ো শিডিউলিং, ভার্চুয়াল ফাইল সিস্টেম, ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম, অনেক কিছুই এটার আন্ডারে পড়ে। আর আমরা এগুলো সবগুলো অবভিয়াসলি কভার করবো না, কিছু কিছু জিনিস আমাদের 321-এ কভার করবো। সো ফার্স্ট অফ অল, এই যে এখানে যদি দেখেন, এটা একটা হার্ড ডিস্কের আপনার একটা স্কেলেটন ডিজাইনিং দেওয়া, যে আপনার হার্ড ডিস্ক বেসিক্যালি এরকম অনেকগুলা প্ল্যাটার দিয়ে তৈরি হয়, এরকম যেটাকে ডিস্কের মতো বলতে পারেন। এরকম মাল্টিপল ডিস্ক থাকে এবং প্রত্যেকটা ডিস্কের দুই সাইডেই আপনার ডেটা থাকে। সো এই সাইডেও ডেটা থাকে, এর যে নিচের সাইডটা এই সাইডেও ডেটা থাকে। সো এইভাবে করে আপনার ফাইল সিস্টেমের হার্ড ডিস্কটা তৈরি হয়। এবং হার্ড ডিস্কের মধ্যে যদি খেয়াল করেন, এই যে একটা স্পিন্ডেল, এই স্পিন্ডেলটা বেসিক্যালি আপনার পুরো ডিস্কটাকে ঘুরায়, আর একই সাথে আর কি বেসিক্যালি সবগুলা ডিস্ক রোটেট করে। আর ডিস্কের মধ্যে ডেটাগুলো এইভাবে করে দেখেন, এইভাবে করে আপনার টুকরা 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 করে দেওয়া থাকে। সো এরকম এক একটা রেভলিউশনের যে আপনার এই এক একটা পার্ট, এই পার্টগুলোকে এক একটা পার্টকে ওরা সেক্টর ট্র্যাক বলে। আর প্রত্যেকটা ট্র্যাকের মধ্যে যে যে ডেটা ইউনিটগুলো, এগুলোকে সেক্টর বলে। সো হার্ডওয়্যার লেভেলে স্মলেস্ট ইউনিট অফ ফাইল স্টোরেজের যেই হার্ডওয়্যার লেভেলে, সেটা হচ্ছে, এটাকে আমরা সেক্টর বলি। সো আর ফাইলটাকে রিড রাইট করার জন্য আর্ম থাকে, দেখেন রিড আর্ম আর রাইট আর্ম। সো একটাই আর্ম, এই আর্মটার এই পাশে আছে এবং দেখুন এই পাশে আছে। সো কারণ যেহেতু নিচের পাশেও ভ্যালু থাকে, উপরের পাশেও ভ্যালু স্টোর থাকে, সো যাতে দুই দিক থেকে রিড করতে পারে। সো কাইন্ড অফ যেভাবে এটা কাজ করে সেটা হচ্ছে যে একটাই আর্মে আপনার এই আর্মটাকে একই সাথে রিড রাইট বলে, কারণ অ্যাট দ্য সেম টাইম কোনো কিছু রিড করলে সেই সেম ব্লকটা আবার রাইট করার দরকার হয় না। সো সাইমালটেনিয়াসলি কখনো একই সাথে দুইটা কাজ হয় না, রাইট? সো আইদার রিড হবে অর রাইট। সো একটা আর্মের মধ্যে এই আইডিয়াটা আর কি থাকে। সো কিপ ইন মাইন্ড অল, এখানে অনেকগুলো আর্ম আছে, কিন্তু যে কোনো একটা আর্মে একটা আপনার বেসিক প্ল্যাটারটা বা একটা এই ট্র্যাকের মধ্যে একটা সেক্টরে যে ভ্যালুগুলো পড়ে। তো ধরেন আপনার ফাইলের স্টোরেজটা এরকম 0, 1, 2, 3 এই চারটা সেক্টর মিলে রাখা। সো একটা রিড রাইট আর্ম আসবে, সেটা এখানে যাবে, যাওয়ার পর এটা পড়বে, তারপর আপনার ডিস্কটা একবার ঘুরবে, তারপর এটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে, এইভাবে করে চলতে থাকে। আচ্ছা, সেকেন্ড এই ইনফরমেশনসগুলো এখানে আপনাদের স্লাইড থেকে আমি জাস্ট তুলে দিচ্ছি, যে দুইটা সারফেস থাকে এইচ প্ল্যাটারে, প্ল্যাটারটা স্পিন্ডেল দিয়ে কানেক্টেড থাকে। স্পিন্ডেল রোটেটস অল দ্য প্ল্যাটার ইউনিডিরেকশনালি, মিনিং একটা প্ল্যাটারকে আলাদা করে ইন্ডিপেন্ডেন্টলি রোটেট করতে পারে না, পুরো স্পিন্ডেলটা পুরো সব কিছুকে একসাথে রোটেট করে। আর যখন স্পিন্ডেল মুভ করে সবগুলো প্ল্যাটার একসাথে ঘুরে আর কি। অ্যান্ড অ্যাকচুয়েটার আর্মটার নাম হচ্ছে রিড রাইট হেড বলে, যেটা এভরি প্ল্যাটারের সাথে কানেক্টেড থাকে। আর দুইটা সারফেসেই, উপরের সারফেস নিচের সারফেস দুইটা সারফেসেই রিড রাইট করা যায় আর কি। সো পারপাস অফ রিড রাইট ইজ ফেচিং ডেটা অবভিয়াসলি। সো ডেটা ফেচ করা বা ডেটা রাইট করা। আর এটা হচ্ছে আপনার ব্যাক অ্যান্ড ফোর্থ আর কি যায়, মানে এই রিড রাইটটা যদি এই ট্র্যাকে লাগে তাহলে এখানে থাকে হেডটা, এই ট্র্যাকে লাগলে একটু এদিকে চলে যায় হেডটা, যদি এই ট্র্যাকটায় লাগে তখন একটু আগে চলে যায়। সো ও জাস্ট আগে পিছে করতে পারে আর্মটাকে। আর বাকিটা হচ্ছে ওর যেই সেক্টরটা লাগবে, ধরেন ও এখানে আছে এখন, সো আমি জানি এই ট্র্যাকটায় যাওয়া লাগবে, কিন্তু হোয়াট ইফ এই ট্র্যাকের এই পার্টিকুলার পয়েন্টে যাওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে এটা আসলে ওর প্যারা না, কারণ আপনার স্পিন্ডলটা তো এই পুরো প্ল্যাটারটাকে ঘুরায় ওর কাছে ওই সেক্টরটা নিয়ে আসবে। সো আমার জাস্ট ট্র্যাকটা কারেক্ট রাখলেই হইতেছে। তো ইয়েস, সো এই হেজ রিকোয়েস্ট ফেচ ডেটা নিয়ার ইনফরমেশন হচ্ছে, দেন ইট নিডস টু মুভ ফরওয়ার্ড। সো যদি ভিতরের দিকের কোনো ভ্যালুকে অ্যাক্সেস করা লাগে, সো হেডটাকে আগে যেতে হয়, আর বাইরের দিকের ভ্যালু হতে পিছিয়ে যেতে হয়। সো ডেটা ইজ বিং স্টোরড ইন সেক্টরস, অবভিয়াসলি যে বললাম সিঙ্গুলার ইউনিট এক একটাকে সেক্টর বলে। আচ্ছা, সো
হার্ড ড্রাইভের কিছু ট্রান্সফার রেটের ইনফরমেশন আছে, যে একটা হার্ড ড্রাইভে ডেটা স্টোরেজে কত স্পিডে ট্রান্সফার হয়, এই জিনিসটা হচ্ছে আপনার হার্ড ড্রাইভের পারফরমেন্সটা কেমন সেটাকে কাইন্ড আপনাকে বুঝতে হেল্প করে। আর সো এটার জন্য আপনার আমরা দুইটা আইডিয়া বইয়ে দেখি, একটা হচ্ছে পজিশনিং টাইম আর একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস টাইম। সো পজিশনিং টাইম মানে হচ্ছে আর্মটা আপনার যে পজিশন করতে, মিনিং একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে যেতে পজিশন করতে কেমন টাইম লাগে, আর র্যান্ডম অ্যাক্সেস টাইমের মধ্যে আবার দুইটা পার্ট আছে। সো যদি খেয়াল করে দেখেন, সো র্যান্ডম অ্যাক্সেস টাইম মিনিং হচ্ছে যে কোনো একটা র্যান্ডম ব্লকে যদি, সরি র্যান্ডম একটা সেক্টরকে যদি আমি অ্যাক্সেস করতে বলি, সেই ক্ষেত্রে আপনার টোটাল টাইমটা কত লাগবে। সো এটার জন্য দুইটা আলাদা আলাদা পার্টির টাইম লাগে। এক হচ্ছে আপনার ডিস্কের আর্মে ডিজায়ার সিলিন্ডারে যাওয়া, অর বলতে পারেন ডিজায়ার ট্র্যাকে যাওয়া। সো এই যে ধরেন এই সিলিন্ডারে গেল, যাওয়ার পর ওই ওই ট্র্যাকটায় যাওয়া বেসিক্যালি। তারপরে এটাকে বলা হয় সিক টাইম, যেটা একটু আগে বললাম। আর দ্য টাইম নেসেসারি ফর দ্য ডিজায়ার্ড সেক্টর টু রোটেট টু দ্য ডিস্কেট, মিনিং ওই ট্র্যাকটা তারপরে ঘোরার পর যখন যে সেক্টরটা আপনার অ্যাকচুয়াল ডেটা সেখানে যায়, দুইটাকে এটাকে আবার বলে রোটেশনাল লেটেন্সি। এই দুইটার যোগফলকে বেসিক্যালি র্যান্ডম অ্যাক্সেস টাইম বা পজিশনিং টাইম বলে। আচ্ছা, সো ফাইল সিস্টেমের ইউনিট। উইন্ডোজে আমরা বিভিন্ন ফাইল সিস্টেমের ইউনিট ইউজ করে থাকি। আর ওএস এর জন্য আমরা যেই ফাইল সিস্টেম ইউজ করি এটাকে এএফএস বলে, ম্যাক ওএস এ। আর ইউনিক্স সিস্টেমের জন্য আমরা ইউএফএস ফাইল সিস্টেম ইউনিট ইউজ করে থাকি। অ্যান্ড লিনাক্সের আরেকটা এক্সটেন্ডেড ফাইল সিস্টেম আছে, আরও আরও অনেক এরকম আপনার ফাইল সিস্টেমের কিছু ইউনিটস আছে। সো যদি দেখেন যে আপনার আমরা যে সেক্টর নিয়ে কথা বলতেছি, একটু যদি খেয়াল করে দেখেন, সেক্টরস আর এ বিট কমপ্লিকেটেড। এই সেক্টরটা আবার এইখানে 8 নাম্বার সেক্টর অন্য অন্য দিকেও থাকতে পারে, অনেক জায়গায় এই ভ্যালুসগুলো থাকতে পারে। তো আপনার এই 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 যে ইনফরমেশনগুলো, যে কত নাম্বার ট্র্যাকের কত নাম্বার সেক্টর, কত নাম্বার সেক্টর কত নাম্বার সিলিন্ডারের কত নাম্বার ট্র্যাকের কত নাম্বার সেক্টর, বা কত নাম্বার প্ল্যাটারের কত নাম্বার ট্র্যাকের কত নাম্বার সেক্টর, এত কমপ্লিকেটেড ইনফরমেশন নিয়ে আমরা ফাইল সিস্টেমে কাজ করি না। কারণ এই জিনিসটার কনভার্সনটা মোটামুটি আপনাকে ফাইল আপনার যেই হার্ড ড্রাইভে যেই এটাকে আপনার মেবি একটা হার্ড ড্রাইভের যে বোর্ডটা বা যেই কন্ট্রোলারটা থাকে, ওই কন্ট্রোলারটা করে দেয়। সো আমরা যখন কথা বলি, আমরা যেই ইয়েতে কথা বলি আর কি, সেটাকে আমরা বলেছি লজিক্যাল লেভেলে আমরা ব্লক বলি। সো আমরা যদি একটা ফাইলের কথা বলি, আমরা আসলে বলি যে এই ফাইলটার এতগুলা মানে ব্লক লাগছে, মিনিং যেখানে সেক্টরগুলো অ্যাকচুয়াল ফিজিক্যাল ইউনিট অফ ডেটা, কিন্তু আমরা হচ্ছে লজিক্যালি এটাকে ব্লক বলি। সো আমরা হচ্ছে এখন থেকে যখনই কিছু বলবো আমরা ব্লক ওয়ার্ডটা ইউজ করবো, ঠিক আছে? সো আমরা ধরেন বললাম যে 4টা ব্লক লাগে, হ্যাঁ মেবি 4টা ব্লক হচ্ছে অ্যাকচুয়াল এই হার্ড ড্রাইভের মেবি 4টা সেক্টর, কিন্তু আমরা ব্লক বলবো কারণ কোন সেক্টরের কোন ট্র্যাকের কই আছে এগুলো নিয়ে আমাদের কনসার্ন না। আমরা ওই যেমন অ্যারে অফ জিরো লিখি, রাইট? তার মানে তো অ্যাকচুয়ালি অ্যারে অফ জিরোতে স্টোর হয় না, এটা র্যামের মধ্যে যেখানে যখন রান করার সময় স্টোর হবে তখন অ্যাকচুয়াল একটা ফিজিক্যাল স্পেসে স্টোর হয়, বাট আমরা লজিক্যালি কথাটা বলি, রাইট? সো আমরা ব্লক বলি, লজিক্যালি আমরা ব্লক বলবো। এবং একটা ব্লকের সাইজ কত এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তো চলেন আমরা একটু এখানে দেখি, আমি জাস্ট এটাকে তুলে রাখছি যে লজিক্যাল ব্লক ইজ দ্য স্মলেস্ট অ্যাড্রেসেবল ইউনিট অফ স্টোরেজ, যেটা নিয়ে আমরা কথা বলবো। অ্যান্ড আপনার the actual track head sector physical storage are mapped with the logical blocks, meaning আমরা জাস্ট লজিক্যাল ব্লক বলবো 1 2 3 4 5 6 7 8 9 10, ধরেন কাইন্ড অফ এমন হতে পারে যেটা 32, তো ধরেন আমি বললাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ব্লক, তারপর 13 14 এরকম করে আমি স্পাইরাল করতে করতে যাচ্ছি, কিন্তু আমি জাস্ট জানি ব্লকের নাম্বারটা ইনক্রিজ হচ্ছে, আমরা এত কনসার্ন করতেছি না অন্য কোথায় কিভাবে কাজ হইতেছে। সো বেসিক্যালি অ্যাবস্ট্রাক্টিং অ্যাওয়ে ফ্রম দ্য কমপ্লেক্সিটি। অ্যান্ড ডিস্কের, ইয়েস এক্স্যাক্টলি, ডিস্কের কন্ট্রোলার ফার্মওয়্যার আপনার ওদের ওদের ইনবিল্ড যে কন্ট্রোলারটা থাকে, ওই কন্ট্রোলার ফার্মওয়্যারের মধ্যে কাজ হচ্ছে আপনার এই এই ব্লক টু অ্যাকচুয়াল ফিজিক্যাল স্টোরেজের যে অ্যাক্সেস এটাকে ম্যাপ করা। ওকে, সো আপনার সো আমরা ইন্ডিভিজুয়াল বাইট ইন ফাইল সিস্টেমে অ্যাক্সেস করতে পারি না, আমরা ইউজুয়ালি পুরো অ্যাজ এ হোল ব্লকটা নিয়ে কাজ করি। মানে আমরা বলতে পারবো না একটা ফাইল সেভ করার জন্য এতগুলা বাইট লাগে, আমরা বেসিক্যালি বলবো এতগুলা ব্লক লাগে। এখন পার ব্লক ইকোয়াস টু কত বাইট, সেই ক্যালকুলেশনগুলো আমরা পরে আসবো, এটার কিছু অবভিয়াসলি কিছু কনভেনশনস আছে। যেমন এটা ইচ ব্লক ক্যান বি মেড অফ 1 or more সেক্টর, এটা এন্টায়ারলি ডিপেন্ড করে যে আপনার অপারেটিং সিস্টেম ওয়াইজও ভ্যারি করে যে পার লজিক্যাল ব্লককে আপনি কতগুলো সেক্টর নিয়ে বানাবেন। ধরেন একটা সেক্টর খুব ছোট ছোট জায়গা, ওই সেক্টরের মধ্যে খুব ছোট ছোট ভ্যালু থাকে। এখন ধরেন আপনার একটা ফাইল বানাইতে অনেক সেক্টর লাগে, সেক্ষেত্রে পার সেক্টরকে একটা ব্লকের সাথে ম্যাপ করাটা একটু কাইন্ড অফ আপনার কাছে কাউন্টার ইনটিউটিভ লাগতে পারে। সো মেবি আমরা অনেকগুলো সেক্টর মিলে একটা ব্লক বলি। সো উই ডোন্ট রিয়েলি কেয়ার কতগুলো সেক্টর মিলে ব্লক বলি, কারণ এই কাজটা আমরা আমরা ব্লক বলেই করব।
আর ভিতরের ক্যালকুলেশনটা তাদের মতো হবে। আর এগেইন এই আপনার ব্লকটা আপনার 2 to the power, মানে ব্লকটা কতগুলা সেক্টর নিয়ে হবে এটা পাওয়ার অফ 2 বা 2 to the power n বেসের উপর আমরা সবসময় ডিজাইন করি, মানে যাতে আমাদের কাজটা সবসময় ইজি হয়, সিন্স আমরা বাইনারি নাম্বার সিস্টেমে কাজ করতেছি। তো ইয়েস, সো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফাইল সিস্টেম ইন্টারফেস। সো হোয়াট ইজ ফাইল সিস্টেম ইন্টারফেস? সো মানে এসেনশিয়ালি যেই জিনিসটা নিয়ে আমরা পড়তে চাইতেছি ইন্টারফেসটা। সো এ ফাইল, আপনার ফাইলটার মানে কি? সো হোয়াট ইজ ফাইল? তো ফাইল হচ্ছে আপনার বলতে পারেন এ ফাইল ইজ এ নেম কালেকশন অফ রিলেটেড ইনফরমেশন দ্যাট ইজ রেকর্ডেড অন এ সেকেন্ডারি স্টোরেজ। সো রেকর্ডেড অন এ সেকেন্ডারি স্টোরেজের মানে হচ্ছে আমরা যেটাই রাখি না কেন আমার হার্ড ড্রাইভে, এখানে সেকেন্ডারি স্টোরেজ, এখানে আমি এটাকে হার্ড ড্রাইভ বলেই সবসময় উদ্বোধন করব। সো যেখানে আমরা রাখি না কেন ফাইলটা, আপনার সেইখানে যেটাই রাখি সেটাকে আমরা আসলে ফাইল বলি। এটা একটা ডট টিএক্সটি কেও ফাইল বলি, ডট পিডিএফ কেও ফাইল বলি, ডট সিও একটা ফাইল, ডট ইএক্সি একটা এক্সিকিউটেবল ফাইল, এরকম হাজার হাজার ফাইল আছে। সো যত ভ্যারিয়েশন ফাইলই আমরা রাখি না কেন, ওই প্রত্যেকটা ইউনিটকে আমরা আসলে ফাইল বলি। So from a user's perspective, a file is the smallest allotment of a logical secondary storage. মিনিং আপনি আসলে ফাইলের থেকে ছোট কিছু ইউজ করতে পারেন না। মানে আপনি যেই ইউজার হিসেবে যেই যে জিনিসের সাথে ইন্টারাক্ট করেন সেইগুলোর সব থেকে স্মলেস্ট ইউনিট হচ্ছে ফাইল। আপনারা শুধু একটা অ্যারেকে ইউজার হিসেবে কম্পিউটারে দেখতে পারেন না, আপনারা দেখেন কি সর্বনিম্ন একটা ফাইল, ফাইল ডট টিএক্সটি, ফাইল ডট এনিথিং, বা এক্সটেনশনটা ম্যাটার করে না, বাট ফাইলই আপনার জন্য স্মলেস্ট অ্যালটমেন্ট বলতে পারেন। সো দ্যাট ইজ ডেটা ক্যান নট বি রিটেন টু, সো ইভেনচুয়ালি মিনিং হইতেছে যে আপনি যখনই কোনো ডেটা রাইট করেন স্টোরেজে, এটাকে একটা ফাইলের বাইরে রাইট করা যাবে না, সিন্স আপনি দ্য লোয়েস্ট অ্যামাউন্ট অফ অ্যালটমেন্ট দ্যাট ইউ ক্যান লজিক্যালি গেট ইজ এ ফাইল। সো আপনি যাই রাইট করেন বা রিড করেন, ইট শুড বি থ্রু এ ফাইল। সো আপনার এগেন ডেটা ফাইলস অনেক রকম হতে পারে, যে নিউমেরিক, আলফা নিউমেরিক, বাইনারি বলেন, তারপরে অ্যালফাবেটিক হতে পারে, তারপরে ধরেন ফ্রি ফর্ম হতে পারে, যেমন টেক্সট ফাইল হতে পারে, ফরম্যাটেড ফাইল হতে পারে, পরে এরকম আর কি অনেক অনেক রকমের ফাইল হতে পারে। এবং ফাইলের সত্যি কথা বলতে অনেক এক্সটেনশনস আছে, আমরা সবগুলোকেই ফাইল বলি। যেমন এই যে টেক্সট ফাইল হচ্ছে একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার organized into lines and possibly pages, meaning যে টেক্সট ফাইলে আপনি যদি পেজ ওয়াইজ 1 2 3 পেজ করেন। সোর্স ফাইল ইজ এ সিকোয়েন্স অফ ফাংশনস, যে সোর্স ফাইলের মধ্যে যে কোডের যে আমরা বলি না সোর্স কোডটা হচ্ছে, সোর্স ফাইলগুলো কেমন থাকে। সো ওগুলো থেকে ইভেনচুয়ালি এক্সিকিউটেবল স্টেটমেন্ট আছে। আবার এক্সিকিউটেবল ফাইল যেটাকে আপনি রান করতে পারেন, যার মধ্যে ইজ এ সিরিজ অফ কোড সেকশন that the loader can bring into the memory and execute, মানে বেসিক্যালি মেইন মেমোরি বা র্যামের মধ্যে আপনি এক্সিকিউটেবল ফাইল বা ডট এক্সি ফাইলগুলোকে ডাবল ক্লিক করেন, করলে ওটা র্যামে আপলোড হয়, হওয়ার পর সিপিইউ এটাকে রান করে। ফাইল অ্যাট্রিবিউটস, সো ফাইলের একটা নাম থাকে, আমি ভিতরে দিলাম না, আপনারা পড়ে নিন। ফাইলের আইডেন্টিফায়ার থাকে, মিনিং একটা ট্যাগ, ফাইলের একটা ট্যাগ থাকে, যে এই আইডেন্টিফায়ার, আপনি ফাইলের নাম দিলেন নিউ ফোল্ডার, কিন্তু অপারেটিং সিস্টেমে কিন্তু এটা নিউ ফোল্ডার নামে, হ্যাঁ ওর নামটা বা অ্যালিয়াসটা নিউ ফোল্ডার নামে সেভ করা, কিন্তু ওর একটা আইডেন্টিফায়ার বা একটা ইউনিক আইডেন্টিফায়ার আছে, যে ফাইল আইডিটা ও বাদে অন্য কারোর কাছে নাই, যাতে কম্পিউটার ইউনিকলি প্রত্যেকটা ফাইলকে চিনে। আর ফাইলের টাইপ থাকে ডট টিএক্সটি, দেখো লোকেশন, যে ফাইলটা ডিরেক্টরির কোন পয়েন্টে স্টোর করা। সো ইনফরমেশন ইজ এ পয়েন্টার টু এ ডিভাইস অ্যান্ড দ্য লোকেশন অফ দ্য ফাইল অন দ্যাট ডিভাইস। সো হার্ড ড্রাইভের কোথায় স্টোর করা বেসিক্যালি। ফাইলের সাইজ থাকে, সাইজটা অনেকভাবে ডিফাইন করে। অনেক সময় আপনার ফাইলের সাইজ আপনি ইজি টু ডিফাইন হয় যদি আপনি ফাইলটা কপি করেন, একটা ফাইল কপি করে যদি আরেকটা জায়গায় পেস্ট করেন, সো ফাইলের সাইজটা আপনি জানেন ওই যেই আগের ফাইলটা ছিল সেটা সাইজের সমান। অনেক সময় আমরা ফাইলের সাইজটা ম্যাক্সিমাম অ্যালাউড সাইজের আইডিয়াটা দিয়ে রাখি, এগেন এটা আসলে একটু ভ্যারিয়েবল টার্ম, কারণ ম্যাক্সিমাম অ্যালাউড ফাইলের সাইজটা আসলে আমরা পরে দেখবো যে এটা ডাইনামিক্যালি আমরা অ্যাডজাস্ট করতে পারি। ফাইলের প্রোটেকশন থাকে, অ্যাক্সেস কন্ট্রোল, কোন ইউজার ফাইলটা দেখতে পারবে, কোন ইউজার পড়তে পারবে না, স্টাফ লাইক দ্যাট। অ্যান্ড টাইম স্ট্যাম্প অ্যান্ড আইডেন্টিফিকেশন, মানে লাস্ট কখন ফাইলটা মডিফাই হয়েছে, পরে ইউজার আইডেন্টিফিকেশন, কোন ইউজার এটাকে ইউজ করছে, এই টাইপের সব ইনফরমেশন, এগুলো সব কিছু ফাইলের অ্যাট্রিবিউটসের মধ্যে পড়ে। সো এই জায়গাটা যদি দেখেন, এটা স্লাইড থেকে আমি তুলে আনছি, এটা হচ্ছে ম্যাকওএস একটা ফাইলের ইনফরমেশনগুলো কেমন, এই যে ফাইলের সাইজ কোথায় আছে, ক্রিয়েটেড কখন, মডিফাইড কখন, এই যে কে ইউজ করতে পারবে, রিড রাইট প্রিভিলেজ কার আছে, সব ইনফরমেশন একটা ফাইলের জন্য লাগে। লিটারালি একটা ফাইলের জন্য এতগুলো ইনফরমেশন সেভ করা লাগে। সো এবার চলুন আমরা দেখবো একটা ফাইল সিস্টেমে ফাইলের উপর কি কি অপারেশন করা যায়। ওয়েল, প্রথম হচ্ছে ক্রিয়েটিং এ ফাইল। সো একটা ফাইল ক্রিয়েট করার জন্য আপনাকে 2টা স্টেপ নেসেসারি। সো প্রথম স্টেপটা হচ্ছে যে আপনার
একটা দেখেন স্পেস, মানে একটা যদি আপনি ফাইল ক্রিয়েট করতে চান, তো আপনার প্রথম কি লাগবে, ওইটার জন্য আগে একটা স্পেস অ্যালোকেট করতে হবে। সো আপনার ফাইল সিস্টেমের মধ্যে আগে স্পেসটা অ্যালোকেট করতে হবে, তারপরে কি করতে হবে, ওই যেই ফাইলটা আপনি ক্রিয়েট করলেন সেই ফাইলটার এন্ট্রি আপনাকে ডিরেক্টরির মধ্যে আপনার স্টোর করতে হবে। বা এটা আরেকটু ডেপথে যখন যাবো, যে আপনার ফাইলের যে লুকআপ টেবিল বা ফাইলের যে আপনার ডিরেক্টরি টেবিলটা, সেখানে আপনি স্টোর করবেন যে নতুন ফাইলটা আমি ক্রিয়েট করছি অমুক ডিরেক্টরিতে। সো এটা হচ্ছে ক্রিয়েটিং এ ফাইলের জন্য যা যা করা লাগে। অ্যান্ড ফাইল ওপেন করতে হলে কি করা লাগে। সো মাথায় রাখবেন, ফাইলের আমরা মোটামুটি যে অপারেশনই করি আগে ওপেন করি, তারপর অপারেশনগুলো রান করি। কেন আমি আপনাকে বলি যে আপনি লেটস একটা ফাইল সেভ করছেন, রাইট? ফাইলটা তো হার্ড ড্রাইভে যে সেভ হয়েছে। সো আপনি ধরেন ওই ফাইলটা এগেন ধরেন একটা ডট ইএক্সি ফাইল বা একটা ডট টিএক্সি ফাইল থাকলেও, এই টিএক্সি ফাইলটা ডাবল ক্লিক করলে এটা একটা টেক্সট লোডারে যাওয়ার পর এটা একটা প্রসেস হিসেবে টেক্সট এডিটর রান করবে আপনার সিপিইউতে, করার পর তো আপনি আপনার ফাইলটা দেখতে পারবেন, রাইট? সো একটা সব কিছু করার আগে আগে ফাইলটা ওপেন করে নিতে হয়। কেন? কারণ ফাইলটা হার্ড ড্রাইভের একটা কোণার মধ্যে ধরেন বসে আছে ফাইলটা, রাইট? হার্ড ড্রাইভের ধরেন এরকম একটা জায়গায় এসে ফাইলটা বসে আছে। সো আমার ফাইলটাকে ওপেন করলে যেটা হয় যে আমি অ্যাকচুয়ালি ফাইলটা, হার্ড ড্রাইভে তো বিভিন্ন লাখ লাখ জায়গা আছে, রাইট? সো এক্স্যাক্টলি কোথায় আছে ফাইলটা, ওই ফাইলের সব ইনফরমেশনগুলো আমি ব্যাক পাই। একটা ফাইল ডিসক্রিপ্টর নামের একটা জিনিস আছে, ফাইল ডিসক্রিপ্টর নামের একটা আপনার ভ্যালু আছে, বা বলতে পারেন ডেটা স্ট্রাকচার আছে, যার মধ্যে ফাইলের সব ইনফরমেশনটা আমি ব্যাক পাই। সো ওই ব্যাক পাওয়া ইনফরমেশনটা আমি জানলে অ্যাকচুয়ালি ফাইলের এক্স্যাক্ট লোকেশন অ্যান্ড সব কিছু আমি জানি। তারপর আমার ফাইলটা নিয়ে পরের কাজ করা, রিড রাইট করাটা অনেক ইজি হয়। সো দেখেন যে রাদার দ্যান হ্যাভ অল অপারেশন স্পেসিফাই এ ফাইল নেম causing the operating system to evaluate the name, check access permission, so on, meaning খুব সিম্পলি বললে, ওপেন করার জন্য ধরেন আমি একটা এক্সাম্পল ধরেন আপনি একটা ইউজার ওয়ান, আপনি ধরেন ফাইল ওয়ানটা ওপেন করতে চাচ্ছেন। সো ফাইল ওয়ানটা ধরেন সি স্ল্যাশ সামথিং স্ল্যাশ সামথিং স্ল্যাশ সামথিং, তারপরে ধরেন ফাইল ওয়ান। সো আপনার এই ফাইলটা ওপেন করতে হলে ওএস এর কি করতে হবে ভাবেন তো, ওকে ডিরেক্টরি বরাবর ঘুরে ঘুরে এখানে যেতে হবে, এরপরে হার্ড ড্রাইভে যে খুঁজতে হবে কোথায় ফাইলটা আছে, তারপরে আপনাকে ব্যাক পাঠাতে হবে। এবার ধরেন ফাইলের আপনি একটা লাইন রিড করলেন, সো এক লাইন রিড করলেন, আপনি রিড করার পর আবার আপনি দ্বিতীয় লাইন রিড করতে গেলেন। সো যদি এই জিনিসটার, এই যে একবার ঘুরে আসছে অথেন্টিকেশনটা যদি আমার কাছে ব্যাক থেকে কোথাও সেভ না থাকে, পরের বার আমাকে আবার রিড করতে হলে কি করতে হবে, আবার শুরু থেকে ঘুরে আবার ফাইলে যেতে হবে, যাওয়ার পর দেখতে হবে এগেন ইউজার ওয়ানের অ্যাক্সেস প্রিভিলেজটা আছে কিনা রিড করার, আবার তারপরে আরেকটা নেক্সট লাইন রিড করে ব্যাক আসতে হবে। সো ইজন্ট ইট বেটার যে প্রথমবার যখন আমি ওপেন করি, তাতে যেন আমি আমার একবার যে এই ইউজার ওয়ান যে ফাইলটা ওপেন করছে তার কোন কোন অ্যাক্সেস প্রিভিলেজ নিয়ে ওপেন করছে, আপনারা পাইথন বা সিতে যেখানেই কোড করছেন ওপেন করার পর দিয়ে দিছিলেন যে রিড রাইট প্রিভিলেজ চাই, কী কী প্রিভিলেজ চাই, তো সেগুলো নিয়ে ব্যাক করার পর তাহলে এই এক্স্যাক্ট এই সব ইনফরমেশনগুলো যে হ্যাঁ অমুক মানুষ ওপেন করছে, এত নাম্বার লাইন পর্যন্ত পড়ছে, এই সব ইনফরমেশনগুলো যদি আমি ইউজার ওয়ানের কাছে রেখে দিই, বা আমার বেসিক্যালি ওএসে রেখে দিই, বা হার্ড ড্রাইভ থেকে, তার মানে পরের বার যখন আমি আবার ফাইলটা অ্যাক্সেস করব, আমার মেবি এত ঘোরা লাগবে না বা এতবার অথেন্টিকেশন চেকগুলো লাগবে না। তো এটা রাখবো কোথায়, এটা আমরা একটু পরে দেখবো। যে আমাদের একটা ওপেন ফাইল টেবিল থাকে, যেটা আপনার অপারেটিং সিস্টেমের মধ্যে একটা ওপেন ফাইল টেবিল থাকে। সো ওর মধ্যে আমরা কোন কোন ফাইল ওপেন আছে সেইগুলোকে জাস্ট স্টোর করে রাখি। কারণ কি, আপনার হার্ড ড্রাইভে লাখ লাখ ফাইল থাকতে পারে, কিন্তু আপনার তো অ্যাকচুয়ালি কাজ করতেছেন যেসব ফাইল ডাবল ক্লিক করছেন ওপেন করছেন সেগুলো নিয়ে, রাইট? সো ওপেন ফাইল টেবিলটা আপনার কি করে, এটা ওএস আপনার এমনভাবে মেনটেন করে যে এই ফাইলগুলো ওপেন আছে, এবং এইগুলোকে যদি আমি কোথাও স্টোর করে রাখি, তাহলে আমার জন্য সুপার ইজি হয় যে যেই ফাইলটা আমি ওপেন করব তাতে অন্য কোনো কিছু রিড করব বা রাইট করব, সেটার জন্য আমার পুরা এন্টার স্ট্রাকচারটাতে গড়ার দরকার নেই। ওপেন ফাইল টেবিলের মধ্যে রেকর্ডগুলো আছে যে কোন কোন ফাইল ওপেন, কোনটার কতখানি পড়া হয়েছে বা কোনটার কতখানি রিড করা হয়েছে বা রাইট করা হয়েছে, এগুলো। সো এই যে দেখেন, সো এখানে এটাই লেখা আছে আপনার, সো অল অপারেশনস এক্সেপ্ট ক্রিয়েট অ্যান্ড ডিলিট রিকোয়ার্স এ ফাইল ওপেন ফার্স্ট, ইফ সাকসেসফুল অনলি দেন দ্য ওপেন কল রিটার্নস এ ফাইল হ্যান্ডেল। এই ফাইল হ্যান্ডেলটাকে ফাইল ডিসক্রিপ্টর বলছি আমি এখানে আর কি, দ্যাট ইজ ইউজ অ্যাজ অ্যান আর্গুমেন্টস টু আদার। সো রাইটিং এ ফাইল, একটা ফাইলে রাইট করতে হলে কি লাগে, সো রাইট করতে হলে আমরা একটা সিস্টেম কল করি রাইট নামের, এরকম করে রাইটের পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে একটা সিস্টেম কল করি আমরা। সো অবভিয়াসলি আগে ওপেন করি তারপর রাইট করি। সো আপনার তার স্পেসিফাইং বোথ দ্য ওপেন ফাইল হ্যান্ডেল, যেটা বললাম আগে ওপেন করি, অ্যান্ড দ্য ইনফরমেশন রিটেন অন দ্য ফাইল। The system will keep a writer pointer to the location in the file where the next write to be take place.
ইফ ইট ইজ সিকোয়েন্সিয়াল তার রাইট পয়েন্টার মাস্ট বি আপডেটেড when the right occurs, মিনিং আপনি ধরেন এতখানি লেখার পর আপনি ধরেন এখান থেকে লেখা শুরু করবেন, সো আপনার ওপেন ফাইল ডিসক্রিপ্টরের সাথে আপনাকে ওএস এর এটাও জানা লাগবে যে কতখানি লেখা শেষ হয়েছে, যাতে ওর পর থেকে রান করতে পারে, মানে ওর পর থেকে রাইট করতে পারে, রাইট? তো এসেনশিয়ালি এটাকে আমরা অ্যাপেন্ডিং বলি। তো যতখানি লেখা ছিল তারপর থেকে অ্যাপেন্ড করবো সিকোয়েন্সিয়ালি। আপনি চাইলে আবার এখান থেকেও রিরাইট করতে পারেন, ওভার রাইট করতে পারেন, অনেক কিছু করতে পারেন, সেক্ষেত্রে পয়েন্টারটাকে আপনার ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে হয়। সো ইয়েস, রিডিং এ ফাইলও কাইন্ড অফ সিমিলার ওয়েতেই কাজ করে। আপনার ফাইল হ্যান্ডলার দেওয়া লাগে এবং আপনি নেক্সট ব্লক অফ ফাইল আপনার এই যে দেখেন, সো টু রিড ইট ফ্রম এ ফাইল উই ইউজ এ সিস্টেম কল দ্য স্পেসিফাইজ ফাইল হ্যান্ডেল অ্যান্ড ওয়্যার ইন মেমোরি দ্য নেক্সট ব্লক অফ দ্য ফাইল শুড বি পুট। সো মানে এরপরে কোনটুকু পড়ছেন এবং তারপরে কোন ফাইলটা পড়বেন, এই ইনফরমেশনগুলো আর কি আপনাকে দেওয়া থাকতে হবে। And again the system needs to keep a reader pointer to the location of the file where the next read is to take place, কারণ আপনি এইটুকু পড়ে ফেলছেন ধরেন, তাহলে পরের বার কিন্তু ওর পর থেকে পড়বেন, রাইট? সো আপনাকে অবভিয়াসলি একটা পয়েন্টার মেনটেন করতে হবে। অ্যান্ড সিকোয়েন্সিয়াল হলো তো পর থেকে পড়তে হবে, এবং আপনি যদি পয়েন্টারটাকে আগে পিছিয়ে সরাতে চান সেটাও আপনি পারবেন, ওই যে সিক ইউজ করে, সিক কমান্ড ইউজ করে। আপনাদের সিতে আপনারা মেবি সিক কমান্ডটা ইউজ করেন, সিক এল সিক, আরও অনেক কমান্ডের ভ্যারিয়েশন আছে। আচ্ছা, সো এবার আমি একটা জিনিস এখানে অ্যাড করছি, এটা আমি আপনাদেরকে একটু আগে বুঝাই দিই। সেটা হচ্ছে আপনার এই রিডার রাইটার জন্য আপনার ওরা একটা পয়েন্টার ইউজ করে, কারণ আপনারা যদি আইডিয়াটা বুঝে থাকেন, একটা পার্টিকুলার জিনিস যদি এই জায়গাটাতে ধরেন, এই পয়েন্টারটাতে ধরেন, এই জায়গাটা আপনার ফাইলের মধ্যে এই জায়গাটাতে কিছু একটা রিড করবেন, তো সেই মোমেন্টে এই জায়গাটাতে কিন্তু আপনি রাইট করবেন না, বা আপনি যদি রাইট করতে চান সেই মোমেন্টে কিন্তু এই জায়গাটাতে রিড করবেন না। সো ফাইলের জন্য রিড রাইটের একটা পয়েন্টারই থাকে, এটাকে আমরা কারেন্ট ফাইল পজিশন পয়েন্টার বলি, বুঝছেন? সো দুইজনই রিডার রাইট দুইটা অপারেশনই একটা পয়েন্টারকে ইউজ করে, কারণ একই সাথে একটা জায়গায় তো রিডার রাইট হয় না, সো দুইটা আলাদা আলাদা রিডার রাইট পয়েন্টার রাখার কোনো মানে হয় না। আর যেটা আমরা জানি যে একই ফাইলে তো একই সাথে রিড রাইট করাটাও তো একটা, যে আপনারা সিঙ্ক্রোনাইজেশনের ইস্যুটা দেখছিলেন, রাইট? সো সেটারও তো একটা ব্যাপার আছে। সো আমরা তো আসলে রিড রাইট মিউটেক্স ইউজ করি, রাইট? যে একজন রাইট করলে কোনো রিডার আপাতত রিড করতে পারবে না, আর একজন রিড করলে মাল্টিপল রিডার রিড করতে পারবে। ইউনো, ওটা অবশ্য থ্রেডিংয়ের ব্যাপার, ওটা আলাদা জিনিস, বাট আমরা একই সাথে রিডার রাইট করি না আর কি। সো এই জন্য আর কি একটা পয়েন্টার দিয়ে আমরা পুরো কাজটা করতে পারি, সো রিডিউসিং স্পেস অ্যান্ড সিস্টেম কমপ্লেক্সিটি। সো রিপোজিশনিং উইদিন এ ফাইলে, যে কারেন্ট ফাইলের যে পয়েন্টারটাকে আপনি সিক করে করে বিভিন্নভাবে রিপোজিশন করতে পারবেন, এবং কিপ ইন মাইন্ড এটা কিন্তু কোনো আইও ইভেন্ট না, এটা কিন্তু জাস্ট আপনার কাছে পুরো ফাইলটা লোড করে আপনি যে পয়েন্টার ভ্যারিয়েবলটা ছিল সেটাকে আগে পিছিয়ে করতেছেন। এমন না যে আপনার হার্ড ডিস্কের মধ্যে যে আপনার ইনপুট আউটপুটের হেডটাকে আগে পিছিয়ে করা লাগছে, কারণ হার্ড ডিস্ক কিন্তু আপনাকে অলরেডি ফাইলের ইনফরমেশন ওপেন করার পর এই ফাইল ডিসক্রিপ্টরের মধ্যে বলে দিছে যে আমার হার্ড ড্রাইভের এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে ফাইলটা স্টোর আছে, সব ইনফরমেশন কিন্তু আপনাকে ফাইল ডিসক্রিপ্টর দিয়ে দিছে। ডিলিটিং এ ফাইল, সো এগেন ডিলিট করতে লাগে ওই ডিরেক্টরিতে যেতে হবে, যাওয়ার পর আপনার ওই ফাইলের সবগুলো স্পেসকে রিলিজ করে দিবেন। তারপরে রিলিজ করার মিনিং একটু পরে আমরা দেখবো। ফ্রি স্পেসের মধ্যে ওই ভ্যালুগুলোকে আবার ব্যাক করে আনবেন, যে এই ব্লকগুলো এখন ফ্রি। একটা ফাইল যদি 4টা ব্লক ইউজ করে, ব্লক 1 2 3 4, তাহলে ফ্রি স্পেসের একটা ট্র্যাকার আছে, সেখানের মধ্যে ব্লক 4টাকে অ্যাড করে দিবেন। এসেনশিয়ালি ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি ভ্যালুগুলো ডিলিট করার দরকার নেই, ফাইলের মধ্যে ওই ব্লকগুলোর মধ্যে যদি স্টিল যদি এরকম 0 0 0 1 1 থাকে সেগুলো থাকুক, কিন্তু আমি যদি একটা ফ্রি ট্র্যাকারে বলে দিই যে এই ব্লকটা যদি ব্লক নাম্বার 1 হয়, ব্লক নাম্বার 1টা ফ্রি আছে, তাহলে পরের বার অন্য কেউ যদি ব্লকের মধ্যে কিছু রাখতে চায়, সে কেয়ার করবে না আগে কি ছিল, সে পুরো ব্লকটার মধ্যেই আবার পুরো ফাইলের ভ্যালুগুলো রিসেট করে দিবে। সো ভেরি ভেরি সিম্পল আর কি, আপনাকে আসলে এন্টায়ার ফাইলটার সবগুলো ভ্যালুকে জিরো করা বা মোছার দরকার হয় না, কারণ এটাকে কেউ পয়েন্ট না করে থাকলে রিগার্ডলেস ওই ভ্যালুকে আপনার অ্যাক্সেস করতে পারতেছেন না। Yes. Note some system allows hard links multiple names. আচ্ছা, so there is a concept of hard link, যেখানে হচ্ছে একটা ফাইলকে অনেক সময়, যদি একটা ফাইল থাকে, এই ফাইলটাকে অনেক সময় অনেকগুলা ড্রাইভের অনেকগুলা ডিরেক্টরির মধ্যে ফোল্ডাররা পয়েন্ট করে থাকে, মিনিং এই ফাইলটাকে শেয়ার করে, এই ফাইলের কপি না, এক্স্যাক্ট ফাইলটাকে ধরেন 4জন শেয়ার করে। সো যদি একজন ডিলিট করে ফাইল, তাহলে বাকি 3জনের জন্য ডিলিট কিন্তু হয় না। সো এটা কাইন্ড অফ একটা সিকিউরিটিও। সো তখনই কেবল আপনার ফাইল অ্যালোকেশনটা পুরো ডিঅ্যালোকেট হবে যখন 4জনই তাদের সাইড থেকে ডিলিট কল পাবে, তার আগ পর্যন্ত সে ডিঅ্যালোকেট হবে না ফাইলটা। ওকে,
ট্রাঙ্কেটিং এ ফাইল, ট্রাঙ্কেটিং এ ফাইলের মানে কি, যে আপনি ফাইলটা ধরেন আপনার টেক্সট ফাইল, এই ধরেন আমি যে এই বোর্ডটা ইউজ করতেছি, হোয়াট ইফ আমি বোর্ডটাতে এই যে এখানে যে রিসেট দ্য ক্যানভাস দিলাম, তাহলে কি করলাম, আমি ফাইলের টাইপ বা সিস্টেমটা ঠিক রাখতেছি, বা বেসিক ডিফল্ট ইনফরমেশনগুলো ঠিক রেখে ভিতরকার লেখাগুলো ডিলিট করে দিতে চাচ্ছি, বা রিসেট টু ডিফল্ট করে দিতে চাচ্ছি, রাইট? সো এইটাকে ট্রাঙ্কেটিং বলে। সো এই যে দেখেন এখানে লেখা আছে বাট কিপ দ্য অ্যাট্রিবিউটস আর কি। সো ডিলিট দ্য কন্টেন্টস বাট কিপ দ্য অ্যাট্রিবিউটস রাদার দ্যান ফোর্সিং দ্য ইউজার টু ডিলিট দ্য ফাইল দ্যাট রিক্রিয়েটিং ইট, দিস ফাংশন অ্যালাউজ অল অ্যাট্রিবিউটস টু রিমেন আনচেঞ্জ এক্সেপ্ট ফর দ্য ফাইল লেন্থ। দ্য ফাইল ক্যান বি রিসেট টু লেন্থ 0 অ্যান্ড দ্য ফাইল স্পেস ক্যান বি রিলিজড। সো ফাইলের মধ্যে এই জিনিসগুলো যেখানে ছিল সেগুলোকে রিলিজ করে দিলাম, কিন্তু অ্যাকচুয়াল অ্যাট্রিবিউটসটা, মিনিং এই যে সফটওয়্যারটার যে আউটপুটটা দেখতেছেন, মানে যা যা ফাইলের জন্য এটা করতে যে অ্যাট্রিবিউট লাগছে, যেটা ডট টিএক্সটি অমুক তমুক সময়, এইগুলো সবই ঠিকঠাক থাকতেছে। আচ্ছা, সো এই যে এইটা হচ্ছে আপনার এই যে ওপেনটা নিয়ে যে কথাটা বললাম, যে মেনি সিস্টেম রিকোয়ার্স ওপেন সিস্টেম কল টু বি মেড বিফোর এ ফাইল ইজ ফার্স্ট ইউজ, দ্য অপারেটিং সিস্টেম কিপস এ টেবিল। এইটাই হচ্ছে এখন কথা। সো আমি যেটা বললাম যে একটা ওপেন ফাইলের টেবিল রাখে ওএস, যে ফাইলগুলো ওপেন করেন সেটাকে টেবিলে রাখে, এবার পরের বার যখন ফাইলটা ক্রিয়েট করেন ওপেন ফাইল টেবিল থেকে নগদ অ্যাক্সেস করে, ওকে হার্ড ড্রাইভ থেকে ঘুরে টুরে যে অ্যাক্সেস করা লাগে না। কিন্তু এখন ব্যাপারটা কি, যে দেখেন একটু খেয়াল করে। So when a file operation is requested, the file is specified via index into the table. So no searching is request, meaning আপনার ওপেন ফাইল টেবিলের মধ্যে বেসিক্যালি ইন এসেন্স হ্যাশ করা থাকে আর কি ফাইলগুলো। সো আপনি খুব ইজিলি ইনস্ট্যান্টেনিয়াসলি অ্যাক্সেস করতে পারবেন যে ফাইলটা চাচ্ছেন সেই ফাইলের, মানে ওপেন ফাইল টেবিলের মধ্যে বেসিক্যালি থাকে ফাইল আইডি এত, এই ফাইলটা স্টোর করা, এই ফাইলটাকে আমি ইউজার নেম এত অ্যালিয়াস দিয়ে কল করে, ধরেন আপনার F1 = ওপেন করছিলেন, তাহলে F1 এর মধ্যে অ্যাকচুয়ালি স্টোর আছে যেই ইনফরমেশনটা, ওটা হ্যাশ করে ধরেন ওপেন টেবিলে। তো বারবার F1 ডট রিড দিলেও কি করে ওপেন ফাইল টেবিলের এই নাম্বার ফাইলটাকে রিড করে আপনাকে, বা এই নাম্বার ফাইলটার ভ্যালুগুলোকে অ্যাক্সেস করে আপনাকে বাকি কাজ করতে হেল্প করে। ওকে, সো ইট ইজ, এখন কাহিনী হচ্ছে একটা ফাইল আপনার, যদি অবভিয়াসলি ফাইল তো কোনো এক বা একাধিক প্রসেস ওপেন করবে, রাইট? আপনি ফাইলটা যখন ওপেন করলেন, একটা প্রসেসের থ্রুতে ওপেন করলেন, সো প্রসেসটা যদি ক্লোজ হয়ে যায় তাহলে ফাইলটাকে আপনার ক্লোজ হয়ে যেতে হবে। আমরা কিন্তু অনেক সময় এক্সপ্লিসিটলি বলে দিই যে ক্লোজ এটাকে কল করো, রাইট? সো ওইটাই আর কি। সো একটা ফাইল যখন ক্লোজ হয়ে যায় সাথে সাথে ওপেন ফাইল টেবিল থেকে ওর এন্ট্রিটাও রিমুভ হয়ে যায়। সো দেখেন, দ্য অপারেটিং সিস্টেম রিমুভস দ্য এন্ট্রি ফ্রম দ্য ওপেন ফাইল টেবিল, কারণ আমার তো আর ওই ফাইলগুলো এন্ট্রি রাখার দরকার নেই, কারণ প্রসেস যখন ক্লোজ হয়ে গেছে মানে ওই ফাইল নিয়ে যা কাজ করার ছিল করে ফেলছে। সো ওপেন ফাইল টেবিলটা ক্লোজ হয়েছে, ওপেন ফাইল টেবিল থেকে ওই ভ্যালুটা বা ওই ফাইলটা ক্লোজ হয়ে যায়। সো যতগুলো লক ছিল সেগুলোকে ও মানে রিলিজ করে দেয়। সো ইয়েস, এখন ওপেন ফাইল টেবিল নিয়ে কথা বলতে যে আমি আপনাদেরকে আরেকটা একটু বেসিক আইডিয়া বলি, সেটা হচ্ছে আপনার যে দ্য ওপেন অপারেশন টেক্স এ ফাইল নেম। সো ওপেন অপারেশনটা কি করে, একটা ফাইল নেম নেয় অ্যান্ড সার্চেস দ্য ডিরেক্টরি, কপিং দ্য ডিরেক্টরি অ্যান্ড এন্ট্রি ইনটু দ্য ওপেন ফাইল টেবিল। সো ওপেন ফাইল টেবিলে ডিরেক্টলি কাইন্ড অফ ক্যাশ থাকার মতো অনেকটা, যে আমি ডিরেক্টলি এবার এখান থেকে অ্যাক্সেস করব। সো দ্য ওপেন কল ক্যান অলসো অ্যাকসেপ্ট অ্যাক্সেস মোড ইনফরমেশন, লাইক ক্রিয়েট করব, এটাকে রিড অনলি হিসেবে ওপেন করবো না রিড রাইট। ওই যে মনে আছে কিনা ওপেন ফাইলের আপনি যখন আর্গুমেন্টগুলো দিতেন, কমা ডিরেক্টরি কমা দিয়ে রিড রাইট RDW আর এগুলো লিখে দিতেন, মনে আছে কিনা? সো ওই ইনফরমেশনগুলো আর কি। তো দিস মোড ইজ চেক এগেইন দ্য ফাইলস পারমিশন টু চেক যে আদৌ আপনি যে ইনফরমেশন বা পারমিশন চাচ্ছেন সেগুলোকে আদৌ আপনার ইউজার লেভেলে পারমিট আছে কিনা এগুলো দেখে। সো এবং ও কি করে, এই যে এইটাই হচ্ছে আমি বুঝি, দ্য ওপেন সিস্টেম কল টিপিক্যালি রিটার্নস এ পয়েন্টার টু দ্য এন্ট্রি অফ দ্য ওপেন ফাইল টেবিল, মিনিং ওপেন ফাইল টেবিলের কোথায় ওই ফাইলটাকে আমি ওপেন করে রাখলাম যাতে আপনি পরের বারের জন্য ইউজ করতে পারেন, ওই যে পয়েন্টারটা, যে পয়েন্টারটা, ওই পয়েন্টারটা বেসিক্যালি আপনাকে রিটার্ন করে দেয় আর কি। সো নট দ্য অ্যাকচুয়াল ফাইল, জাস্ট দ্য পয়েন্টারটা, ঠিক আছে? অ্যাভয়েডিং এনি ফার্দার সার্চিং অ্যান্ড সিম্পলিফাইং দ্য সিস্টেম কল ইন্টারফেস। সো একবার ওপেন করে ফেললে আপনার ওই ফাইলটা অ্যাক্সেস করতে চাস, এই যেই ভ্যারিয়েবল ওপেন করছেন, যে পয়েন্টারটা আর কি যেখানে স্টোর করছেন, সেটাকে ডাক দিয়ে দিয়ে কাজ করলেই হচ্ছে। তো এখন ঝামেলাটা হচ্ছে যে হোয়াট ইফ আপনার ফাইলটা একটা প্রসেস না মাল্টিপল প্রসেস ওপেন করে রাখছে। সো ধরেন এই ফাইলটা ধরেন মাল্টিপল প্রসেস ওপেন করে রাখছে, হইতে পারে না যে এই ফাইলটা আপনি ওপেন করছেন রিড করতে, আরেকটা প্রসেস ওপেন করছে রিড করতে, আরেকটা প্রসেস ওপেন করছে রিড করতে। সো ভেবে দেখেন তাহলে তিনজনের কাছে কি তিনটা ইউনিক পয়েন্টার না? এ ধরেন এই পয়েন্ট রিড করে, এ ধরেন এই পয়েন্ট, এ ধরেন এই পয়েন্ট রিড করে। সো এই একই ফাইলের কি তিনটা ভ্যারিয়েশন হচ্ছে না? সো আমরা অনেক এখন ধরেন আমি বলতেছি এই ফাইলটাকে ক্লোজ করো, প্রসেস 1 এর জন্য ফাইলটাকে ক্লোজ করো, তাহলে আমার কিন্তু এক্স্যাক্টলি এই ভ্যারিয়েশনটা ক্লোজ করতে হবে প্রসেস 1 এর এই ফাইলের যে ইনফরমেশন ছিল বা যে এই পয়েন্টার এন্ট্রিটা, কিন্তু বাকিগুলোটা কিন্তু করা লাগবে না, কারণ বাকি প্রসেসগুলো কিন্তু চলতেছে, রাইট গাইস?
সো এই ইনফরমেশনগুলো কেমনে স্টোর করবো? সো মাথায় রাখবেন যে মডার্ন ওএস এর দুইটা লেভেলের টেবিল থাকে, একটা হচ্ছে পার প্রসেস টেবিল, মিনিং প্রসেস ওয়ান কোন কোন ফাইল ওপেন রাখছে সেটা থেকে প্রসেস ওয়ানের টেবিল, প্রসেস টু কোন কোন ফাইল সেটা প্রসেস টু এর টেবিল। সো প্রসেস ওয়ানের কাছে এসে গেলো টেবিল সব অফ করে দেয়, প্রসেস টু এর কাছে হলে ওর সব টেবিল অফ করে দেয় আর কি। আর আরেকটা হচ্ছে সিস্টেম ওয়াইড ওপেন টেবিল। সিস্টেম ওয়াইড ওপেন টেবিল যেটা করে সেটা হচ্ছে আপনার প্রসেস ওয়ানের টেবিলের ভ্যালুগুলা বেসিক্যালি প্রসেস মানে আপনার প্রসেস ওয়ানের জন্য আর কি ইজি হয়ে গেল জানা যে আমি কোন কোন টেবিলের কোন কোন ওপেন ফাইলের মালিক, প্রসেস টু জানলো কোন কোন ওপেন ফাইলের মালিক। আর ওপেন সিস্টেম ওয়াইড ওপেন টেবিল হচ্ছে বেসিক্যালি যেখানে সব ট্র্যাক থাকে। সো অ্যাকচুয়ালি সব ফাইলের ইনফরমেশন ওপেন ফাইল ইনফরমেশন থাকে সিস্টেম ওয়াইড টেবিলে। আর প্রসেস ওয়ান কি করে, প্রসেস ওয়ানে ধরেন এই ফাইল ওয়ান আর ফাইল টু এর মালিক এই দুইটা। সো প্রসেস ওয়ান এখানে বলে দেয় ফাইল ওয়ান আর ফাইল টু এর মালিক আমি, যেটা বেসিক্যালি সিস্টেম ওয়াইডের এইটা এবং এইটাকে পয়েন্ট করে। এভাবে প্রসেস টু ধরেন এরকম 3 আর 4 এর মালিক, তাহলে এই যে 3 আর 4 ও জাস্ট বলে দেয় 3 আবার 4 এর আমি মালিক। সো মানে পার প্রসেস টেবিলে যেটা আপনাকে হেল্প করে যে এই একই ফাইল বারবারও যদি ওপেন থাকে, সো ও জাস্ট এক্স্যাক্টলি সেটাকেই পয়েন্ট করে যেটাকে ওর দরকার। ও বাকি ওপেন টেবিল খোঁজ করে না যে এই ফাইল ওয়ান আর কই কই ওপেন আছে, আমার এটা দরকার সো আমি এটাকেই চিনি। কাইন্ড অফ এভাবে কাজ করে। So each entry in the per process table points to a system-wide open file table, যেটা আমি দেখালাম কেবল, and the process independent information of the file is stored like location, access data, files, etc. in the process opens the same file, but আপনার সো আপনার যদি ভেবে দেখেন যে এই ওপেন সিস্টেম ওয়াইড ওপেন টেবিলে কি কি ইনফরমেশন স্টোর থাকবে, প্রসেস টেবিলে তাহলে কি কি ইনফরমেশন স্টোর থাকবে। সো ইয়েস, এটা আমি এখানে লিখে রাখছি যে দেখেন প্রসেস ইন্ডিপেন্ডেন্ট ইনফরমেশনগুলো মানে প্রসেস টেবিলের তো জানার দরকার নেই যে ফাইলের সাইজ কত, কারণ যতগুলা প্রসেসই এই ফাইলটাকে ওপেন করবে ফাইলের সাইজ কিন্তু তাদের সেম থাকবে, তাই না? পরে এই অ্যাক্সেস ডেট, পরে লোকেশনটা কই আছে, যতগুলো প্রসেসে ওপেন করবেন না কেন সেগুলো কিন্তু লোকেশন সেম থাকবে। সো এই বেসিক ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি সিস্টেম ওয়ার্ড টেবিলে থাকে। সো পার প্রসেস টেবিলে কি থাকে, ওই ফাইলের পয়েন্টারটা যে কত দূর আমি পড়ছি, যেই যে ইনফরমেশনগুলো প্রসেস ডিপেন্ডেন্ট ওই ইনফরমেশনগুলো প্রসেস টেবিলে থাকে, পার প্রসেস টেবিলে। আর বাকি ইনফরমেশনগুলো কই থাকে, ওই যে আপনার সিস্টেম ওয়াইড টেবিলে থাকে আর কি। Okay, so দেখি কিছু আছে, then a new entry is created only the per process table for the process, each file has a open count। আচ্ছা, সো আপনার যখনই একটা নতুন এন্ট্রি, যখনই একটা প্রসেস একটা ফাইলকে ওপেন করে, সো ও কি করে যে দেন এ নিউ এন্ট্রি, মানে অলরেডি ধরেন একটা প্রসেস এই ফাইলটাকে ওপেন করে রাখছে, সো ফাইলের এই বেসিক ফান্ডামেন্টাল ইনফরমেশনগুলো কিন্তু অলরেডি সিস্টেম ওয়াইড টেবিলের মধ্যে স্টোর করা আছে। সো এবার যদি ওই একই ফাইল যদি আরেকটা প্রসেস ওপেন করে, তো জাস্ট ওর প্রসেস পার প্রসেস টেবিল মিনিং ওর প্রসেস টু এর টেবিলের মধ্যে ওই নতুন ইনফরমেশনগুলো অ্যাড হয়, কিন্তু ডিফল্ট ইনফরমেশনগুলো যে কোন সাইজ কখন তৈরি হয়েছে সেগুলো সিস্টেম ওয়াইড টেবিলেই থেকে যায়, ওখানে আবার নতুন কপি তৈরি হয় না, কারণ একই তো ফাইল, রাইট? সো এই বেসিক ইনফরমেশনগুলোই যে লোকেশন, অ্যাক্সেস ডেট, ফাইল সাইজ, এই টাইপের বেসিক ইনফরমেশনগুলো তো ডাবল কপি করার কোনো দরকার নেই। সো ওগুলা একটাই কপি থেকে যায়। তো পার প্রসেস টেবিলের মধ্যে ওই যা যা এক্সট্রা ইনফরমেশন লাগবে সেগুলো থাকে। আর আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে ওপেন কাউন্ট, আমি কি এখানে লিখছি, ইয়েস, হ্যাঁ, ওপেন কাউন্ট নামের একটা ভ্যালু থাকে। সেটা হচ্ছে যে একটা ফাইল যদি একই সাথে 3জন প্রসেস ওপেন করে থাকে, তাহলে ওপেন এই সিস্টেম ওয়াইড ওপেন টেবিলে থেকে একটা ফাইল যদি তার কাজ শেষ করে, একটা প্রসেস যদি তার কাজ শেষ করে চলে যায়, তারপরেও কিন্তু সিস্টেম ওয়াইড টেবিলে ফাইলটাকে রাখা লাগবে। কেন? কারণ বাকি দুইটা প্রসেস তো তার কাজ শেষ করে নেই। সো আপনার একটা ফাইলের সাথে সিস্টেম ওয়াইড টেবিল একটা ওপেন কাউন্ট থাকে, ধরেন আপাতত 3টা প্রসেস ওপেন করে রাখছে, একটা প্রসেস কাজ করে বেরিয়ে গেলে এটা এক কমে 2 হয়ে যায়, আরেকটা প্রসেস কাজ করে বেরিয়ে গেলে 1 হয়ে যায়, আরেকটা প্রসেস কাজ করে বেরিয়ে গেলে 0। যখনই ওপেন কাউন্ট 0 হয়ে যায় তখনই সিস্টেম ওয়াইড টেবিল থেকে ফাইলটাকে বাদ দিয়ে দেওয়া হয় বা ডিঅ্যালোকেট করা হয় বা রিমুভ করে দেওয়া হয়। ওকে, সো এবার আমরা যেটা দেখবো এটা হচ্ছে ফাইল লগ। সো এগেন এটার খুব ডেপথে আমরা যাব না, মিনিং আপনার ফাইলের কি যেমন রিডার রাইটার লগ আপনারা দেখছেন, সো একটা ফাইলের মধ্যে কিছু শেয়ারেবল লগ থাকে এবং এক একটা ওএস এটাকে এক একভাবে ইমপ্লিমেন্ট করে, আপনারা এটা বইয়ে পড়তে পারবেন যদি বইয়ের থেকে পড়েন। ওকে, সো আমরা এখন দেখবো যে ফাইল অ্যাক্সেস মেথডসগুলো। ফাইল অ্যাক্সেসের মেথডসের মধ্যে আমরা মানে ফাইলগুলোকে আমরা অ্যাক্সেস করি কি কি মেথডে। সো ওয়ান অফ দ্য মেথড ইজ সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস। সো যে এগুলো নিয়ে আর কি আগেও কথা হয়ে গেছে যে আপনার আমরা ফাইলগুলোকে প্রসেস করবো ইন অর্ডারে, মিনিং ওয়ান রেকর্ডের পর আফটার, মানে আপনার ফাইলগুলো সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস হবে, একটা লাইনের পর পরের লাইন, পরের লাইনের পর পরের লাইন। সো এডিটার্স অ্যান্ড কম্পাইলার্সগুলোতে ইউজুয়ালি ফাইল এই ওয়েতে অ্যাক্সেস করা হয়। অ্যান্ড এটার কিছু অপারেশন যেমন রিড নেক্সট, রাইট নেক্সট, এই অপারেশনগুলো কাইন্ড অফ সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস মেথডসের অপারেশনগুলোর মধ্যে পড়ে। ডিরেক্ট অ্যাক্সেস তো বুঝছেনই যে একটা ফিক্সড লাইন লজিক্যাল রেকর্ডসের যে কোনো একটা পার্টি আমি যদি
অ্যাক্সেস করতে পারি, বা যে কোনো একটা অর্ডারে যদি অ্যাক্সেস করতে চাই সেই ক্ষেত্রে। যেমন একটা র্যান্ডম ব্লক নাম্বারকে রিড করো বা একটা র্যান্ডম পার্টকে রিড করো, এইটা কাইন্ড অফ ডিরেক্ট অ্যাক্সেস মেথডের আন্ডারে পড়ে। So আমি শুরু থেকে শুরু করতেছি। আর ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস হচ্ছে ইটস অলমোস্ট লাইক এ বুক ইন এসেন্স, যে আপনার কি আর পয়েন্টার দিয়ে একটা টেবিল বানানো থাকে যেখানে আপনার পয়েন্টারগুলোর মধ্যে বেসিক্যালি সিকোয়েন্সিয়াল ডেটা থাকে। সো আপনি আর কি একের পর এক আপনি ইন্ডেক্সে যে সেই ডেটাগুলোকে আপনি সিকোয়েন্সিয়ালি পড়তে পারবেন। সো স্মল অলমোস্ট লাইক এ বুক, যে পেজ এই ধরেন এখানে একটা কি পয়েন্টার, এই কি এর মধ্যে যে পয়েন্টার যে ওইটা যেখানকার ভ্যালুগুলোকে স্টোর করে সেগুলো আবার একটা সিকোয়েন্সিয়াল ভ্যালুস আর কি। সো মানে সিকোয়েন্স অফ সিকোয়েন্সিয়াল ভ্যালুস বলতে পারেন, যেখানে কি আর পয়েন্টার বা হ্যাশ করা আর কি সোজা কথায় বলবো। আচ্ছা, সো আমরা এবার দেখবো হচ্ছে ফাইল অ্যালোকেশন মেথড, যেটা আমাদের সব ইম্পর্টেন্ট টপিকের একটা। সো এগেন আমরা যদি ফাইল অ্যালোকেশন মেথড বলতে কি বোঝাচ্ছি বলি, ইন a simpler term, storing the information of a file to the storage system, meaning the dividing the information of files into multiple storage blocks, allocating, mapping the physical block বা sectors of the storage to read, write or access later. মানে খুব সিম্পলি বললে, আপনি যে একটা ফাইল সেভ করলেন সেই ফাইলটা অ্যাকচুয়ালি সেভ করতেছেন, যে সেই ফাইলটা অ্যাকচুয়ালি আপনার হার্ড ড্রাইভে সেভ কেমনে হইতেছে, কতগুলো ব্লকে ভাগ হচ্ছে, ব্লকগুলো কেমনে থাকতেছে, অ্যান্ড এভরিথিং ইন বিটুইন, পুরোটাই ফাইল অ্যালোকেশন মেথডের মধ্যে পড়ে। সো এটার দুইটা আমরা আইডিয়া শিখি, একটা হচ্ছে কন্টিজিয়াস ফাইল অ্যালোকেশন, একটা নন কন্টিজিয়াস ফাইল অ্যালোকেশন। কন্টিজিয়াস মানে হচ্ছে ফাইলটা অ্যাজ এ হোল পাশাপাশি থাকতে হবে, আর নন কন্টিজিয়াস মানে হচ্ছে ফাইলটাকে পাশাপাশি না থাকলেও হবে। মিনিং একটা ফাইল যদি ধরেন টোটাল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন 4টা ব্লক মিলে একটা ফাইল তৈরি হচ্ছে। সো ব্লক 1, ব্লক 2, ব্লক 3, ব্লক 4। সো কন্টিজিয়াস অ্যালোকেশন মানে হচ্ছে হার্ড ড্রাইভের মধ্যে ফাইলটার এই 4টা ব্লককে পাশাপাশিই থাকতে হবে। সো ধরেন 1, 2, 3, 4 এভাবে করে অ্যালোকেশন থাকতে হবে। নন কন্টিজিয়াস মেশন মানে হচ্ছে যে এই ফাইলের ব্লকগুলো এক্স্যাক্টলি এভাবে না থাকলেও চলবে। সো চলুন কন্টিজিয়াস অ্যালোকেশনটা দেখতে কেমন আমরা দেখি। সো কন্টিজিয়াস অ্যালোকেশনের মিনিং হচ্ছে এখানে লিনিয়ার অর্ডারিং, যেটা আমি একটু আগে বুঝালাম। সো যদি বি ব্লক অফ ডেটা, মানে আমার হার্ড ড্রাইভটার মধ্যে ধরেন এতখানিক ডেটা অলরেডি স্টোর করা। সো ধরেন বিটা ব্লক সমপরিমাণ ডেটা, এখানে আমরা লজিক্যাল লেভেলে বলতেছি, তো ব্লক বলতেছি। তো ধরেন বি ব্লক অফ ডেটা স্টোর করা হয়ে গেছে। তো একটা নতুন ফাইল আসলো ধরেন, যেটা হচ্ছে 4 ব্লক অ্যামাউন্ট অফ জায়গা লাগে। সো বি থেকে বি প্লাস 1, বি প্লাস 2 আর বি প্লাস 3 আর কি। সো বি থেকে নেক্সট 4 ব্লক এইটার জন্য ফাইলটাকে জায়গা দিবে এবং পাশাপাশি তাকে দিতে হবে। সো এর পরের বার যখন নেক্সট ফাইল কেউ যদি একটা নতুন ফাইল ক্রিয়েট করে সেভ করতে চান, তখন বি+3 এর পর থেকে তার যতখানি ফাইল ব্লক যতগুলো সাইজ লাগে ততগুলো দিতে হবে পরের ফাইলকে। সো আমরা কন্টিজিয়াসলি ঠিক এক্স্যাক্টলি যেখানে একটা শেষ হয় তার পরের পরের মানে ব্লক থেকে বাকিগুলো অ্যালোকেট করি আমরা পরের ফাইলের জন্য। সো কাইন্ড অফ একটা গ্লোবাল পয়েন্টার রাখার মতো অনেকটা বোঝায়, রাইট, যে একটা এতখানি ব্লক শেষ, তাহলে এর পরের ব্লক থেকে পরের ফাইলটাকে দিই। সো এগেন যদি দেখেন আমি এই জিনিসটা এখানে লেখা আছে, লিনিয়ার অর্ডারিং আফটার B blocks have been written in the storage, the next file write start from the B+1 block. Very similar to how linear array implementation will look like. It's a really fast for the HDD since it almost requires no head movement on the read write head. Meaning ভাবেন আপনার যদি বি থেকে বি+3 ব্লকের পরের বার বি+3 পর থেকে শুরু হয়, তো আপনার হার্ড ড্রাইভের যে হেড রিড রাইটের যে হেডটা ছিল ও তো ইভেনচুয়ালি পয়েন্টই করতো বি+3 এর পর বি+4 পরের ব্লকটাকে, রাইট। সো ওর কিন্তু কোনো হেড মুভমেন্ট করা লাগে না, এক্স্যাক্টলি আপনার রিড রাইটারের হেডটা যেখানে বসেছে সেখান থেকে নতুন ফাইল রাইট করা শুরু করতে পারতেছেন আপনার। সো জিনিসটা আর কি অনেক কনভিনিয়েন্ট, কিন্তু এটার কিছু সমস্যা আছে, চলেন আমরা একটু দেখি। সো জাস্ট, হ্যাঁ, সো জাস্ট যদি আপনার ধরেন এই ট্র্যাকের সবগুলো ডেটা শেষ হয়ে যায়, পরের ট্র্যাকের এই পার থেকে শুরু হবে, রাইট। সো ওর জাস্ট ট্র্যাক বরাবর এক ট্র্যাক মুভ করলেই হয়ে যাচ্ছে পরের ট্র্যাকে যেতে। ওর কিন্তু মুভমেন্টটা সব থেকে মিনিমাম অ্যামাউন্ট অফ মুভমেন্ট দিয়ে ও নেক্সট কোথা থেকে রাইড করবে এই পুরো ইনফরমেশনটাও বের করতে পারবে। সো দ্য ট্র্যাক চেঞ্জ অনলি নিডস টু মুভ এ মিনিমাল ডিস্টেন্স। সো এটা ড্রব্যাকটা কি? সো ধরেন আমি একটু, হ্যাঁ এখানে একটু এঁকে দেখাই। সো ধরেন আপনার কাছে হার্ড ড্রাইভের মধ্যে ধরেন ধরেন অনেক এরকম মানে লাখ লাখ ব্লক, লজিক্যাল লেভেলের ব্লকের টুকরো আছে। সো ধরেন ফাইল 1 এতখানি জায়গা নিল, এরপরে ধরেন ফাইল 2 নিল এতখানি জায়গা, পরে ধরেন ফাইল 3 নিল এতখানি জায়গা, ঠিক আছে। এরপরে ধরেন ফাইল 4,
এরপরে ধরেন ফাইল ফাইল। সো এইটার ওয়ান অফ দ্য ড্রব্যাক কি, আপনি একটা আপনার হার্ড ড্রাইভে শুধু ফাইল রাখেন না, ফাইলটা মাঝে মধ্যে রাখবেন, মাঝে মধ্যে ডিলিটও করবেন, রাইট? সো ধরেন আপনার প্রথমে ফাইল 1 ছিল, পরে ফাইল 2, ফাইল 3, ফাইল 4। সো হোয়াট ইফ ফাইল 1টা ডিলিট হয়ে গেল, মিনিং ফাইল 1 এর কাজ শেষ। সো ফাইল 1টা ডিঅ্যালোকেট হয়ে গেল, সো ফাইল 1 এর কাজ শেষ। তাহলে আপনার কাছে এইটুকু জায়গা এখন ফ্রি থেকে গেল, এইটুকু জায়গা ফ্রি। আবার ধরেন ফাইল 3 এরও কাজ শেষ, সো ধরেন এখানেও এতটুকু জায়গা ফ্রি থেকে গেল। তো এরকম বারবার একটা ফাইল ওপেন, যদি আপনি বানান ডিলিট করেন, বানান ডিলিট করেন, এভাবে করে যদি আপনি অ্যালোকেশন করেন, সেই ক্ষেত্রে এই মাঝখানে মাঝখানে বিভিন্ন জায়গায় আপনার খালি স্পেস তৈরি হয়ে যাবে অনেক। দেখেন এখানে একটা খালি স্পেস হলো, এখানে একটা খালি স্পেস হলো। সো ধরেন আমার টোটাল খালি স্পেস এখন আছে এখানে একটা দুইটা, এখানে 3 4 5, টোটাল ফ্রি স্পেস আছে ধরেন আমার কাছে 5টা ব্লক। সো এখন ধরেন আমি একটা নতুন ফাইল তৈরি করলাম, নাম ফাইল 6, যার জন্য আমার লাগে হচ্ছে 4টা ব্লক। খেয়াল করে দেখেন এইদিকে 2টা ব্লক, এদিকে 3টা ব্লক। সো একটা ফাইলকে সেভ করার জন্য আমরা কন্টিজিয়াস সিস্টেম কিভাবে শিখছি, যে আমরা পাশাপাশি ফাইল রাখবো, মিনিং প্রত্যেকটা ব্লককে কন্টিজিয়াস ওয়েতে থাকা লাগবে। তো ভাবেন যদিও আমার টোটাল নাম্বার অফ ওপেন ব্লক বা ফ্রি ব্লক আপনার আমার যতখানি রিকোয়ারমেন্ট তার থেকে বেশি, কিন্তু স্টিল আমি রাখতে পারতেছি না, কারণ কন্টিজিয়াস ওয়েতে অ্যালোকেশন দিতে পারতেছি না। তো এই জিনিসটাকে আমরা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন বলে থাকি। সো এই আইডিয়াটার নাম বলে হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এটা দেখেন ফার্স্ট ফিট ভার্সেস বেস্ট ফিট ভার্সেস ওয়ার্স্ট ফিটও আছে একটা। সো আপনার এটা কিভাবে কাজ করে, যে এরকম একটা ফাইল যে আপনি রাখবেন, সেক্ষেত্রে আপনাকে তখন কিন্তু অ্যালগোরিদম চালিয়ে চালিয়ে দেখতে হবে যে যতগুলো ওপেন ব্লক স্পেস আছে তার মধ্যে কোনটাকে এই ফাইলটাকে দিলে বেস্ট হয়। অনেক সময় এমন হতে পারে যে প্রথমবারই যেখানে আপনি ওপেন 4 ব্লক পাবেন, আপনার হার্ড রেট তো অনেক বড়, রাইট? সো ওপেন 4 ব্লক যেখানেই পাবেন আপনি ওই ওই জায়গাটাতে আপনি এটাকে ফিট করে দিবেন। সো ফার্স্ট যেখানেই পাবেন সেখানেই ফিট করে দিবেন। আবার অনেক সময় হতে পারে বেস্ট ফিট, মানে আপনি পুরো হার্ড ড্রাইভটা সার্চ করে দেখবেন যে কোন কোন জায়গায় আপনার জন্য বেস্ট ফিট হবে আপনার এই পার্টিকুলার এতগুলো ব্লক রাখতে, মিনিং সব থেকে কম জায়গা ওয়েস্ট হবে, সেটাতে আপনি বসাইতে পারেন। আর একটা হচ্ছে ওয়ার্স্ট ফিট, মিনিং সব থেকে বড় যেখানে কন্টিজিয়াস অ্যালোকেশন আছে তার মধ্যে একটা কোনায় বসাই দিলেন। সো তিনটাই একটা একটা থেকে সামটাইমস বেটার কাজ করে বা ওয়ার্স কাজ করে, এটা এন্টায়ারলি ডিপেন্ড করে আপনার ওই পার্টিকুলার আপনার অপারেটিং সিস্টেমে যেইভাবে আপনি ফাইল রাখেন বা আপনি যেই ফাইলগুলো রাখেন তার ধরন এবং আপনার ইউজার বিহেভিয়ারের আপনি কতবার আপনি ফাইল ডিলিট করেন, রান করেন, এগুলো আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো উই কান্ট সে যে বেস্ট ফিট মানেই বেস্ট বা ফার্স্ট ফিট মানেই বেটার রেজাল্ট দিবে, এক একটা এক একভাবে বেটার রেজাল্ট দিতে পারে। সো বেস্ট ফিট যেমন টাইম বেশি খায়, অনেকগুলো ফাইল সার্চ মারা লাগে। ফার্স্ট ফিট হচ্ছে আপনার টাইম কম লাগে অ্যালোকেট করতে, কিন্তু সেক্ষেত্রে ফার্স্ট ফিটের জন্য আপনার ফ্র্যাগমেন্টেশন বাড়তে পারে, বিভিন্ন রকমের আর কি আইডিয়া। সো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের যে আইডিয়াটা বললাম, এটাকে আমরা ডিপ ফ্র্যাগমেন্টেশন নামের একটা জিনিস দিয়ে সলভ করি। যেটা কি করি, যেরকম বিভিন্ন জায়গায় খালি স্পেস আর বিভিন্ন মানে গ্রিন মার্কগুলো, সরি গ্রিন না অরেঞ্জ মার্কগুলো হচ্ছে আপনার ফ্রি স্পেস, আর ব্লু মার্কগুলো ধরেন ফিল্ড স্পেস, মিনিং যেখানে অলরেডি ভ্যালু আছে। সো ওরা কি করে যে আপনার এই এই জায়গাগুলো যেখানে ভ্যালু আছে, এই যে এই জায়গাটা এই জায়গাটা, এগুলোকে কি করে, মানে যেখানে কন্টিজিয়াস ওয়েতে বিভিন্ন ফাইল রাখা, ও কি করে আরেকটা কোণাতে হার্ড ড্রাইভের ও এইগুলোকে কপি করে আনে, একের পর এক পাশাপাশি বসে কপি করে আনে। সো ধরেন এখানে 5টা ব্লক ছিল, এই 5টার পর এই 5টা ব্লককে আনে, তারপর ধরেন এই 5টা ব্লককে আনে, এরকম করে কপি করে আনে একটা কোণায়। কোণায় নেই মানে এক জায়গায় সবগুলোকে কন্টিজিয়াস ওয়েতে বসায় দেয়। বসায় দেওয়ার পর এবার কি করে, এইগুলাকে কপি করে এখানে নিয়ে আসে, সো ফ্রি স্পেসগুলো বাদ দিয়ে দেয়। মানে বেসিক্যালি এবার এখানে শুরু থেকে এগুলোকে মাইগ্রেট করে দেয়। তাহলে কি হচ্ছে, আবার পাশাপাশি সবাই বসে যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 করে, এবং যতখানিকে বসা শেষ হচ্ছে তারপর থেকে বাকিটা এখন আবার ফ্রি স্পেস হয়ে যাচ্ছে। সো এইভাবে করে আমরা ডিফ্র্যাগমেন্টেশন করে অনেক সময় আমাদের এই মাঝখানকার এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটা সলভ করতে পারি। কিন্তু এটা কিন্তু পিওর ওভারহেড, রাইট? কারণ আপনার কিন্তু এই জিনিসটাকে খামাখা কপি করে আরেক জায়গায় আনা লাগতেছে, এনে তারপরে ফ্র্যাগমেন্টেশনের এই ইস্যুটাকে সলভ করে দেন আবার কপি ব্যাক আনা লাগতেছে। সো এটা কিন্তু একটা পিওর ওভারহেড। এই টাইমটা কিন্তু আপনি অ্যাকচুয়ালি কোনো ফাইল সিস্টেমের কাজ করতেছেন না, আপনি জাস্ট আপনার ফাইল সিস্টেম যাতে নেক্সট বার ফাইল অ্যালোকেট করতে পারে সেটার জন্য কাইন্ড অফ আপনি কিছু বলতে পারেন অপটিমাইজেশন করতেছেন বা কিছু রিঅ্যারেঞ্জমেন্ট করতেছেন। সো এই 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 সিস্টেমের কন্টিজিয়াস অ্যালোকেশনের আরেকটা সমস্যা হচ্ছে, আপনি তো ফাইলকে বলে দিচ্ছেন যে আমি এতগুলা ব্লক আমার লাগবে, ধরো 4টা ব্লক লাগবে বা 5টা ব্লক লাগবে, যাতে 5টা পাশাপাশি ব্লক পায়। সো হোয়াট ইফ আমার ফাইলটা গ্রো হয় বা এক্সপ্যান্ড হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? তো এইটার একটা সমস্যা আছে, রাইট? যে যেহেতু আমি ব্লকগুলা
বলে দিচ্ছি 4টা 5টা ব্লক লাগবে, সেক্ষেত্রে কীভাবে। সো এখানে এটার এক্সটেন্ড নামের একটা আপনার ফিচার আছে, যেটা হচ্ছে আমরা ওই অতগুলো কন্টিজিয়াস ব্লক দেওয়ার পর এক্সটেন্ড নামের আরেকটা ফিচার রাখি, যে এটার কি এক্সটেনশন অন্য কোথাও এক্সিস্ট করে কিনা, সেখান থেকে আবার কোনো কন্টিজিয়াস ব্লককে লেসে পয়েন্ট করে, এরকম করে আমরা এটাকে পার্শিয়ালি সলভ করতে পারি। এগেন এটা ইজ নট এ গুড সলিউশন। আর প্রি অ্যালোকেশন মিনিং এটা আরেকটা সমস্যা, কি আপনাকে জানতে হবে যে একটা ফাইল কত ব্লকের, যাতে যদি নাই জানি ফাইলটা কত ব্লক নেবে, সেক্ষেত্রে আমার ওই এস্টিমেশনটা করার সময় অনেক সময় ভালো, অনেক সময় খারাপ এস্টিমেশন হওয়ার কারণে আমার কন্টিজিয়াস ব্লকগুলো সেভাবে অ্যালোকেট হবে না। সো মানে ফাইলটা কত গ্রো করতে পারে সেটা কাইন্ড অফ জানাটা আমার জরুরি। তো ফাইলটা কপি করে যদি আরেকটা জায়গায় পেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু খুব সিম্পল, আমি জানি এক্স্যাক্টলি কতগুলা সাইজ লাগবে। কিন্তু যদি নতুন একটা ফাইল তৈরি করেন, সেক্ষেত্রে প্রি অ্যালোকেশনের আইডিয়াটা একটু কঠিন হয়ে যায়। সো এখন আমাকে বলেন তাইলে, আমার যদি আমি বলি একটা ফাইলের টোটাল, সরি এখানে না লিখি, যদি আমি বলি যে একটা ফাইলের টোটাল, এখানে যে এই এক্সাম্পলটা আবার যদি দিই, একটা ফাইলের টোটাল 2টা ব্লক লাগবে। সো আমার পুরো ফাইলটাকে স্টোর করতে কি কি লাগবে, আমার স্টার্টিং ব্লকটা লাগবে আর ফাইলের লেন্থটা লাগবে না। কারণ আমি যদি জানি স্টার্টিং ব্লক কত, মিনিং এইখানটা কত পজিশন আর লেন্থ কত, তাহলে আমি ফাইলের সবগুলো ব্লককে পেয়ে যাচ্ছি না। সো এখানে দেখেন, এখানে হচ্ছে কন্টিজিয়াস অ্যালোকেশনের একটা এক্সাম্পল দেওয়া আছে। ধরেন ফাইল নাম্বার হচ্ছে, ফাইলের নাম হচ্ছে কাউন্ট, ঠিক আছে। এই ফাইলটা স্টার্ট হয় 0 নম্বর ব্লকে এবং লেন্থ হচ্ছে 2। তাহলে কি আমি বলতে পারি না যে এই টানা এই দুইটা কন্টিজিয়াস ব্লক বেসিক্যালি কাউন্টকে পয়েন্ট করে। সো আমার দেখছেন, আমার কিন্তু স্টার্ট পয়েন্ট আর এন্ডিং জানলেই হচ্ছে, লেন্থ জানলেই হচ্ছে, কারণ যেহেতু কন্টিজিয়াস, মাঝখানে অন্য কিছু থাকার কোনো সুযোগই নেই। তো এই যে ধরেন টিআর, এই ফাইলটা ধরেন 14 নম্বর ব্লক থেকে শুরু এবং তার 3টা কন্টিজিয়াস ব্লক। সো মিনিং এই যে দেখেন 14, 15 আর 16, বেসিক্যালি এই 3টা ব্লক নিয়ে হচ্ছে টিআর এই ফাইলটা। এরকম করে আর কি আপনি কন্টিজিয়াস অ্যালোকেশন করতে পারবেন। তো এবার দেখবো কন্টিজিয়াস অ্যালোকেশনে যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের সমস্যাগুলো ছিল, পরে যে প্রি অ্যালোকেশনের জিনিসগুলো জানতে হয়, গ্রো এক্সপ্যান্ড করার ব্যাপারগুলো বুঝতে হয়। সো এটাকে কাইন্ড অফ আমরা ওয়ার্ক অ্যারাউন্ড হিসেবে আমরা নন কন্টিজিয়াস অ্যালোকেশন সিস্টেমগুলো দেখি অবভিয়াসলি। সো নন কন্টিজিয়াস অ্যালোকেশনের মধ্যে কি আসবে, কন্টিজিয়াসের উল্টা মিনিং লিনিয়ার অ্যারের মতো কাইন্ড অফ দেখতে ইমপ্লিমেন্টেশন, রাইট। তাহলে নেক্সটটা কি, অবভিয়াসলি লিঙ্ক লিস্টের টাইপের কিছু আসবে। তো সেটা মানে কি, তো সেটার মানে হচ্ছে অনেকটা এরকম, যদি একটা ফাইল বানাইতে যদি ধরেন 3টা ব্লক লাগে, ঠিক আছে। সো ধরেন ব্লক 1, ব্লক 2 আর ব্লক 3। সো হার্ড ড্রাইভের মধ্যে এরকম থাকবে। সো ধরেন এখানে ব্লক 1 র্যান্ডম একটা জায়গায়, তারপরে ধরেন আর একটা র্যান্ডম জায়গায় ব্লক 2 তৈরি, এবং আবার একটা র্যান্ডম অনেকক্ষণ পর ধরেন এখানে ব্লক 3 রাখা। সো যেভাবে কাজ করবে, ব্লক 1 তার ডট নেক্সটে ব্লক 2 থাকবে, ব্লক 2 এর নেক্সটে ব্লক 3 পয়েন্টার থাকবে। সো ওরা আর কি এইভাবে করে ডেটাগুলোকে অ্যাক্সেস করবে, যে ব্লক 1 কাজ শেষ হলো, নেক্সটে যে ব্লক 2, ব্লক 2 কাজ শেষ হলো, নেক্সটে যে ব্লক 3। সো তার মানে কি, আমাকে প্রত্যেকটা ব্লকের মধ্যে, যদি এই ব্লকটাকে আমি একটু জুম ইন করি, যদি ব্লকটাকে জুম ইন করি, সো ধরেন একটা ব্লকে ধরেন এন অ্যামাউন্ট অফ বাইট অফ ডেটা থাকে, ঠিক আছে। তাহলে এখন আসলে এন অ্যামাউন্ট অফ বাইট অফ ডেটা রাখতে পারবেন না, আপনাকে একটা ব্লককে মেনটেন করতে, এই ব্লকের অ্যাড্রেস যদি 4 বাইট হয়, আমি একটা এক্সাম্পল বলতেছি, ব্লকের অ্যাড্রেসটা যদি 4 বাইট হয়, মিনিং আমি যে ব্লক 2 বলতেছি, ব্লক 2টা হার্ড ড্রাইভের কই আছে, ওটা তো একটা অ্যাড্রেস আছে, রাইট, যে এত নাম্বার অ্যাড্রেসের ব্লকটায় যাও। সো এই অ্যাড্রেসটা যদি 4 বাইট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এই ব্লক 1-এর মধ্যে অ্যাটলিস্ট 4 বাইট সমপরিমাণ জায়গা ফ্রি রাখতে হবে না, যাতে ও ডট নেক্সট হিসেবে বা নেক্সট হিসেবে একে পয়েন্ট করতে পারে। সো প্রত্যেকটা ব্লকের আপনি 100% অ্যামাউন্ট অফ আপনি স্পেস কিন্তু ইউজ করতে পারতেছেন না। সো ব্লকের টোটাল স্পেস মাইনাস একটা ব্লককে রিপ্রেজেন্ট করার যে অ্যাড্রেস স্পেস, এই এতখানিক জায়গাকে আপনি অ্যাকচুয়ালি ইউজ করতে পারতেছেন, তার থেকে বেশি কিন্তু পারতেছেন না। কারণ কি, ওই নেক্সট মানে ব্লক 1-এর শেষে আপনাকে বেসিক্যালি রাখতে হচ্ছে যে ব্লক 2 কোথায় এক্সিস্ট করে, যাতে ওখান থেকে তীর মেরে ব্লক 2-তে পয়েন্ট করতে পারে। সো এইটুকু জায়গা কাইন্ড অফ ওয়েস্ট যাচ্ছে। এইটা হচ্ছে লিঙ্ক লিস্ট অ্যালোকেশন। চলেন একটু দেখেন যে লিঙ্ক লিস্ট অ্যালোকেশনটা দেখতে কেমন। এই যে একটা আপনার অ্যাকচুয়াল ডিরেক্টরি স্ট্রাকচারটাতে আগেরটা যেমন দেখলাম নন কন্টিজিয়াস অ্যালোকেশনের, তো লিঙ্ক লিস্ট অ্যালোকেশনের ডিরেক্টরি স্ট্রাকচারের মধ্যে হেড আর টেল দেওয়া থাকে, মিনিং স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট দেওয়া থাকে। আর ফাইলগুলোকে আপনার কিভাবে স্টোর থাকে, যে স্টার্টিং পয়েন্ট 9, তো চলেন আমরা তার মানে 9-এ যাই। 9 দেখেন, 9 তার ডট নেক্সট হিসেবে পয়েন্ট করে রাখছে কাকে, দেখেন তো 16কে। 16 তার ডট নেক্সট হিসেবে পয়েন্ট করে রাখছে কাকে, 1কে। 1 কাকে করছিল, 11কে। 11 কাকে করছিল, 25কে। এবং 25 হচ্ছে আমার লাস্ট ভ্যালু। সো আমার এখানে টোটাল ব্লক আছে কয়টা দেখেন তো,
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো পাঁচটা ব্লককে আমি নন কন্টিজিয়াস ওয়েতে লিঙ্কড অ্যালোকেশনের থ্রুতে কাইন্ড অফ লিঙ্ক লিস্টের মতো করে অ্যালোকেট করতে পারলাম। সো এইভাবে করে আপনি অনেকগুলো ব্লককে অ্যালোকেট করতে পারবেন যতগুলো চান একটা ফাইলের জন্য। সো এইটার সমস্যাটা কি? সো ফার্স্ট অফ অল তার মানে আমাকে হেড থেকে মানে লিঙ্ক লিস্টে যেটা হয় হেড থেকে শুরু করে আমাকে হেড থেকে তারপরেরটা এইভাবে করতে করতে আগাইতে হবে। আমি র্যান্ডমলি কোনো একটা পয়েন্টে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না, আমাকে হেড থেকে যে অ্যাক্সেস করতে হবে। সো লিঙ্ক লিস্ট অ্যালোকেশনটা অনলি ইউজফুল ফর সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, and each block has some bits dedicated to store the pointer value for the next block, which is inefficient use of space block, যেটা আমি একটু আগে দেখালাম আর কি, যে এক্সট্রা কিছু বাইট জায়গা সে পরের ব্লকটাকে পয়েন্ট করার জন্য খাইতেছে। সো উই ইউজ ক্লাস্টারিং। অনেক সময় আমরা কি করি যে এই বারবার প্রত্যেকটা ব্লকের একটু করে পার্ট না খেয়ে, প্রত্যেকটা ব্লকের একটু করে পার্ট নেক্সটের জন্য না রেখে আমরা কি করি, অনেক সময় ধরেন আমরা জানি যে ফাইলটা অনেক বড় হয়, ইউজুয়ালি ফাইল তো সচরাচর 1-2 ব্লকে শেষ হয় না। সো হোয়াট ইফ আমরা একটা ব্লক না রেখে আমরা এরকম 2-3-4টা পাশাপাশি ব্লককে একটা ক্লাস্টার বানাই, এবং ক্লাস্টারের লাস্ট ব্লকের মধ্যে আমরা রাখবো নেক্সট ক্লাস্টারটা কো এক্সিস্ট করে। সো একটা করে ব্লক না রেখে ইনস্টেড অফ আমরা অনেকগুলো করে ব্লক রাখি, এবং প্রত্যেকটা ব্লকের লাস্ট কোনায় যে নেক্সটে থাকবে পরের ক্লাস্টারটা কই থাকে, কাইন্ড অফ একটা নোডের জায়গায় আমরা সুপার নোড হিসেবে দেখতেছি ব্যাপারটাকে, বুঝছেন? যে ইটস নট অ্যাকচুয়ালি নোড, সুপার নোড মিনিং ক্লাস্টার অফ নোডসকে একসাথে রাখি। সো কাইন্ড অফ আপনাদের আর কি কাজটা ইজিয়ার করে। সো যে কাইন্ড অফ এরকম দেখতে দেখেন, এই নোডটা যদি এই ব্লকটা যদি ব্লক এ হয়, ব্লক এর লাস্টে থাকতো ব্লক বি, ব্লক বি এর লাস্টে থাকতো ব্লক সি এর পয়েন্টার, ব্লক সি এর লাস্টে থাকতো ডি এর পয়েন্টার। এভাবে করতে করতে ফাইলগুলো অ্যালোকেশন পেত। ক্লাস্টারিংয়ে কি হয় যে পুরো এন্টায়ার একটা ক্লাস্টার অফ এইটার মধ্যে দেখেন 3টা ব্লক, এবং ব্লকের লাস্ট ব্লকের শেষের মাথায় যে রাখা হচ্ছে ক্লাস্টার বি এর পয়েন্টার কই, এবং ক্লাস্টার বি এর স্টার্টিং পয়েন্টার এখানে রাখা, এবং এগেন এরপরে এখানে রাখবে ক্লাস্টার ডি কই, এবং বুঝছেন তো আর কি। সো এই কাজ করলে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই, মানে লিঙ্ক লিস্ট অ্যালোকেশনে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হওয়ার কোনো সুযোগ নেই। কারণ কি, যদি মাঝখানে শুধু একটা জায়গাও খালি থাকে, এই কোথায় আছে ধরেন এরকম একটা জায়গাও খালি আছে, সেটা অন্য কেউ নিয়ে নিতে পারবে, সমস্যা তো নেই। ডট নেক্সট খালি পয়েন্ট করে রাখলে হলো যে যেখানে আছে, রাইট? সো এই বেসিক ডেটা স্ট্রাকচারের যে আইডিয়াটা, বাট এখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হইতে পারে। সো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের মানেটা কি? ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের মানে হচ্ছে, সো আপনার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা কেমনে হয় আমি আপনাকে দেখাই। সো ধরেন আমি যেহেতু আপনার ফিক্স করে দিচ্ছি, রাইট, ব্লকগুলা, এবং একটা ব্লক তার ডট নেক্সট ব্লককে পয়েন্ট করে, তো এমন হইতে পারে যে এই ব্লকটা আপনি পুরোটা ইউজ করছেন, ঠিক আছে, এই ব্লকটাও পুরোটা ইউজ করছেন। এখন ধরেন এই ব্লকের এতখানি ইউজ হয়েছে, তাই না? সো কন্টিজিয়াসে কি হইতো, আমরা ধরেন এতখানিকের পর থেকে আমরা নেক্সট B+1 মিনিং যতখানি শেষ হয়েছে বেসিক্যালি তারপর থেকে আমি অ্যালোকেশন দেওয়া শুরু করতাম, রাইট? ওয়েল ব্লক লেভেলে বললে আসলে তো আমরা যদি কন্টিজিয়াসও খেয়াল করেন, আমরা তো আসলে একটা ব্লকে অন্য কোনো ভ্যালু রাখি না, বাট মানে জাস্ট ফর দ্য সেক অফ আইডিয়া ভাবেন যে আপনার ধরেন এতখানিকে ডেটা রাখা, বা ক্লাস্টার অফ নোডের জন্য ধরেন ক্লাস্টার অফ নোডের এই ব্লকটা পুরাটা ফুল হয়েছে, এই ব্লকটা পুরাটা ফুল হয়েছে, এই ব্লকে লেসে পুরোটা লাগে নেই, সো ব্লকে ধরেন এতখানিক লাগছে। সো এরপরে যে এতখানিক জায়গা ছিল, এইটুকু জায়গা আপনার ওয়েস্ট হচ্ছে না ক্লাস্টারের মধ্যে, কারণ ফাইলটা মেবি এইটুকুতেই শেষ হয়ে গেছে। সো এই যে এতখানিক জায়গাটা আমার কাছে কাইন্ড অফ আননেসেসারিলি কোনো কিছু ফিল না হয়ে বসে আছে না? সো বা এমনও হইতে পারেন না যে ক্লাস্টারে টোটাল 3টা করে নোড নিয়ে আপনি ক্লাস্টার বানাইছেন, 2টা নোডেই মানে 2টা ব্লকেই আপনার ডেটা শেষ, কিন্তু 3 নাম্বার ব্লকটা কিন্তু আপনি ফ্রি করে দিতে পারবেন না, কারণ আপনি ক্লাস্টার ডিফাইনই করছিলেন পার 3টা ব্লক দিয়ে। সো সেক্ষেত্রে কি এই জায়গাটা কাইন্ড অফ আপনার জন্য ফ্রি থাকলে, ওপেন থাকলে আপনি ইউজ করতে পারতেছেন না। সো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের মানে ছিল অনেকটা এরকম যে ফ্রি স্পেস আছে কিন্তু সেটাতে আপনি বসাতে পারতেছেন না। আর ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের মানে হচ্ছে যে এই ফ্রি স্পেসটা বেসিক্যালি ইউটিলাইজ করার কোনো সুযোগই নেই, মিনিং অলদো ইট ওয়াজ ফ্রি, বাট আমি অ্যাকচুয়ালি ফ্রি না, অকুপাই করে রাখছি, বাট সেখানে অ্যাকচুয়ালি কোনো ডেটা নেই।
সো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের একটা ইস্যু এখানে হইতে পারে। আর আর সত্যি কথা বলতে লিঙ্কড পয়েন্টারের একটা মেন অ্যালোকেশনের ইস্যু হচ্ছে যে আপনার এটা আনরিলায়েবল। একটা পয়েন্টার যদি কোনো কারণে করাপ্ট হয়ে যায়, তার মানে ওর নেক্সট কোনো ব্লকে আপনার খুঁজে পাবেন না, রাইট? সো ওএস লেভেলে কোনো কারণে যদি আপনার পিসি ডেটা অ্যালোকেট করার মাঝখানে যদি হ্যাং করে বা অনেক কিছুই হতে পারে, রাইট? সো এটা একটা সমস্যা। আচ্ছা, সো এবার চলেন আমরা দেখেছি ফাইল অ্যালোকেশন টেবিলটা দেখতে কেমন হয়। সো এই যে, সো ফাইল অ্যালোকেশন টেবিলটা দেখতে এমন হয় যে ডিরেক্টরির মধ্যে টেস্ট ফাইলটা স্টার্টিং ব্লক 217। সো 217 আপনার এই ব্লকটা এবং 217-এর মধ্যে আছে 618। সো 618 মধ্যে আবার পয়েন্ট করে 339 নাম্বার ব্লককে। সো ফাইল অ্যালোকেশনের যে টেবিলটা, সেটা হচ্ছে আপনার এই লিঙ্ক লিস্ট বেস যে আর্কিটেকচারটা, সেই জিনিসটা ফলো করে যে আপনার কোন ফাইল কোথায় অ্যালোকেট করা। এই ধরেন আপনি জানতে চাচ্ছেন যে আপনি টেস্ট ফাইলে ঢুকবেন, তাহলে টেস্ট ফাইলটার অ্যাকচুয়ালি স্টার্টিং ব্লক কত এবং তারপরের ব্লক কত, তারপরের ব্লক কত। এই ফাইল অ্যালোকেশন টেবিলের যেই ডেটা স্ট্রাকচারটা, সেটার মধ্যে আমরা অনেক সময় লিঙ্ক অ্যালোকেশনের এই ইমপ্লিমেন্টেশন করে থাকি। সো আমি বই থেকে জাস্ট স্ক্রিনশট তুলে আপনাদেরকে দেখাই দিলাম। সো এবার আমরা দেখব যে এইটারও বেটার ভার্সন কি, যে লিঙ্ক লিস্টের যেই সমস্যাগুলো দেখলাম। সো এইটারও বেটার ভার্সন হচ্ছে, মিনিং আমার বারবার যে এক্সট্রা একটা নোড লাগতেছে, ডট নেক্সট লাগতেছে কাজ করতে, এটাও একটা যেহেতু আমার কাছে ইস্যু যে ওইটুকু জায়গায় এক্সট্রা স্পেস খাচ্ছে। সো আমরা আসলে দেখবো ইন্ডেক্স অ্যালোকেশন। ইন্ডেক্স অ্যালোকেশনটা কীভাবে কাজ করে চলেন আমরা একটু বলি। সো ইন্ডেক্স অ্যালোকেশনটা কাইন্ড অফ এভাবে কাজ করে যে আমরা একটা ব্লকই রাখি ডেডিকেটেড, যার মধ্যে আমরা রাখবো যে কোন কোন ব্লকের মধ্যে আমার ডেটা রাখা। মিনিং একটা রুম, যে রুমের মধ্যে খালি ইনফরমেশন রাখা যে কোন কোন রুমে অ্যাকচুয়ালি ডেটাটা রাখা। সো এটার পিছে রিজনিং কি, কারণ হচ্ছে আপনার তার মানে আমি ডিরেক্টলি যে কোনো ব্লক অ্যাক্সেস করতে পারবো, লিঙ্ক লিস্টের মতো সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস করতে হবে না। সো দেখেন এখানে 19 নাম্বার ব্লকটাকে ইন্ডেক্স ব্লক বলে, মিনিং 19 নাম্বার ব্লকের মধ্যে স্টোর থাকে অ্যাকচুয়ালি কোন কোন ব্লকে এই ফাইলটার ইনফরমেশন রাখা। সো 9, 16, 1, 10 আর 25। সো দেখেন খেয়াল করে 9, 16, 1, 10 আর 25, এই কয়টা ব্লকে অ্যাকচুয়ালি ফাইলটা রাখা। সো আপনার ফাইল যদি আপনি খুঁজতে চান জিপ নামের ফাইলটা কই আছে, ও আগে ইন্ডেক্স ব্লকে যাবে, ইন্ডেক্স ব্লক থেকে বের করবে কতগুলো ব্লকে অ্যাকচুয়ালি ইনফরমেশনগুলো রাখা, এবং ও একের পর এক যে কোনো একটা ব্লকে সে অ্যাক্সেস করে তার সেই ইনফরমেশনগুলো সে রিট্রিভ করতে পারবে ফাইলের। সো জিনিসটা খুব কনভিনিয়েন্ট, কিন্তু একটা ব্লক কিন্তু পুরো ওয়েস্ট যাচ্ছে, রাইট? সো এখন কথা হচ্ছে একটা ব্লকে আপনি কতগুলা ইনফরমেশন রাখতে পারবেন। আপনারা অনেক সময় ভাবেন একটা ব্লকের মধ্যে কেমনে এতগুলা ব্লক রাখতেছি, কারণ একটা ব্লক সমপরিমাণ জায়গায় তার স্পেস, রাইট? তার থেকে বেশি তো সে খাইতে পারবে না। সো আইডিয়াটা কিন্তু এরকম না, একটা ব্লকে অন্যান্য ব্লকের অ্যাড্রেস রাখতেছেন বা পয়েন্টার রাখতেছেন, আপনি কিন্তু ব্লকটাকে ধরে রাখতেছেন না। মিনিং আমি যদি একটা ব্লক বলি, ধরেন একটা ব্লক হচ্ছে ধরেন 4 কিলোবাইট, ঠিক আছে? 4 কিলোবাইট মানে কি 4096 বাইট একটা ব্লকের মধ্যে টোটাল স্পেস। কিন্তু ব্লকটার যে অ্যাড্রেস স্পেস, মিনিং ব্লকটাকে অ্যাড্রেস করতে, মিনিং 1 নাম্বার ব্লক 2 নাম্বার ব্লক যে আমি লজিক্যালি বলি। সো ধরেন আমার কাছে টোটাল ব্লক আছে ধরেন লেটস সে 16টা। আমি একটা ফাইল সিস্টেম বানাচ্ছি যেখানে আমার হার্ড ড্রাইভে 16টা ব্লক আছে। সো 0, 1 এরকম করতে করতে 16। তো বাইনারিতে 0 থেকে 16 তো না 15 আর কি। সো বাইনারি থেকে 0 থেকে 15কে রিপ্রেজেন্ট করতে গিয়ে টোটাল 4টা বিট লাগে না, কারণ 2 টু দি পাওয়ার 4 না ইকুয়ালস টু 16। সো এটা 0000, এটা হচ্ছে 1111, রাইট? তো একটা পার্টিকুলার ব্লকের অ্যাড্রেস রিপ্রেজেন্ট করতে আপনার টোটাল কত 4 বিট লাগতেছে না? সো এইভাবে করে ভেবে দেখবেন। সো আপনার ধরেন একটা পার ব্লকের সাইজ হচ্ছে 4 কিলোবাইট। তো আপনার ধরেন এরকম একটা ব্লককে রিপ্রেজেন্ট করতে টোটাল লাগে 4 বিট। সো 4096 বাইট মানে কত, 4096 গুণ 8 বিট। সেকেন্ড আসলে এত কমপ্লিকেটেড করে বলার দরকার নেই। তো ধরেন আমি 4 বিট না, আমি ধরেন দিলাম যে টোটাল আমার ফাইল এতগুলা, যে পার অ্যাড্রেস ব্লককে রিপ্রেজেন্ট করতে 1 বাইট লাগে। ধরেন আমি এই ম্যাথসটা জাস্ট বোঝানোর জন্য দিছি, বাট এখানে এক্সাম্পলটা দেখাই যাতে সিম্পলিসিটি হয়। সো ধরেন 1 বাইট লাগে একটা অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতে, তাহলে 4096 বাইট দিয়ে আপনি কি টোটাল 4096টা ব্লককে অ্যাড্রেস করতে পারবেন না? সো একটা ব্লক যার মধ্যে শুধু লিটারালি বাকি ব্লকের ইনফরমেশন রাখা, সেরকম কি টোটাল 4096টা ইন্ডিভিজুয়াল ব্লকের অ্যাড্রেস স্টোর করতে পারবে না। সো মানে একটা ব্লকের ক্যাপাবিলিটি আছে 4096টা ব্লককে পয়েন্ট করার বা অ্যাড্রেসকে পয়েন্ট করার। সো ওই 4096টা ব্লক সবাই যদি 4 কিলোবাইট করে হয়, তাহলে এইটা ইকুয়ালস করলে যত হবে তত তত কিলোবাইট সমপরিমাণ জায়গা এই ব্লকের কারণে আপনি
বলতে পারেন একটা ব্লক দিয়ে আপনি তত সর্বোচ্চ জায়গা ফাইল সিস্টেমে আপনি একটা ফাইলের জন্য রাখতে পারবেন। কিন্তু আপনি দেখবেন ইন ইটসেলফ এটাও আহামরি ইনাফ না। কারণ কি, এই একটা ইন্ডেক্স ব্লক যতগুলা অ্যাড্রেসকে ধরাইতে পারতেছে তার উপরে ডিপেন্ড করতেছে আপনার ম্যাক্স ফাইলের সাইজ লিমিট কত। কারণ যেহেতু আপনার ফাইল বেসিক্যালি ইন্ডেক্স ব্লককেই পয়েন্ট করে, সো ইন্ডেক্স ব্লকে যতগুলা ব্লক থাকবে পয়েন্টার, ততগুলা ব্লকে আপনি ভ্যালু রাখতে পারতেছেন। সো এটারও কিন্তু একটা লিমিটেশন খুব ছোট। কারণ আপনার হ্যাঁ হইতে পারে যে আপনি ব্লকটা অনেক বড় বড় ব্লক রাখলেন, সেক্ষেত্রে মেবি লিমিটেশনটা একটু কম আসবে, কিন্তু সেক্ষেত্রে আবার ঝামেলাও আছে যে বেশি বড় বড় ব্লক রাখলে যেটা হবে যে অনেক অনেক ফাইল হইতেছে, অত ব্লক ইউটিলাইজ করতে পারবে না, ব্লকের মধ্যে অল্প অল্প জায়গায় ইউজ করার পর বাকি জায়গায় তার রাখার কিছু পাবে না, লাগছে এরকম ঝামেলাও হইতে পারে, রাইট? আচ্ছা, সো ম্যাক্স সাইজ ইজ অ্যান ইস্যু, মিনিং ম্যাক্সিমাম সাইজ কত হবে একটা ফাইলের, এটা একটা সমস্যা। সো এটার জন্য আমরা ডিফারেন্ট কিছু আইডিয়া ইউজ করি। একটা হচ্ছে লিঙ্ক স্কিম ইউজ করি। সো এই ইন্ডেক্স ব্লক ধরেন এন মাইনাস এনটা ব্লককে রিপ্রেজেন্ট করতে পারে, এনটা ব্লককে রিপ্রেজেন্ট করতে পারে। তো আমরা কি করি, আমরা এন মাইনাস ওয়ানটা ব্লককে রিপ্রেজেন্ট করাই, আর nth ব্লকটা হচ্ছে বেসিক্যালি নেক্সট ইন্ডেক্স ব্লকের পয়েন্টার। মিনিং এই ব্লকটা বলবে যে আমি এত শোগুলা ব্লককে পয়েন্ট করি, তার লাস্টটা হবে আরেকটা ইন্ডেক্স ব্লকের পয়েন্টার যে নেক্সট আরও এত শোগুলাকে পয়েন্ট করবে, তার লাস্টটা আবার আরেকটাকে পয়েন্ট করবে। সো এইভাবে করে কাজ করলে আমরা কি করতেছি, লিঙ্ক লিস্টের মতো করে ইন্ডেক্স ব্লকগুলোকে কাইন্ড অফ কানেক্ট করে দিচ্ছি যাতে ফাইলটা অনেক বড় হতে পারে। সো ফাইল কি এখানেও স্টোর হবে, এতগুলা ব্লকেও স্টোর হবে, এতগুলা ব্লকেও স্টোর হতে পারবে। আরেকটা কি মাল্টি লেভেল ইন্ডেক্সিং। সো মাল্টি লেভেল ইন্ডেক্সিংটা কি আমি আপনাদেরকে একটু দেখাই। সো এইটাকে আমরা ইনডিরেক্ট ইন্ডেক্সিংও বলে থাকি, ইনডিরেক্ট লেভেল ইন্ডেক্সিংও বলি। মানে ধরেন আমরা ইনডিরেক্ট একটা ব্লক রাখবো, মিনিং এই যে ইন্ডেক্স ব্লক রাখলাম, আমরা ইন্ডেক্স ব্লকের জন্য ইন্ডেক্স ব্লক রাখবো, মিনিং একটা ইন্ডেক্স ব্লক রাখবো যে আপনার, আমি যদি বলি একটা ব্লক, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলি, যদি একটা ব্লক যদি 16টা ব্লকের অ্যাড্রেস স্টোর করতে পারে, মিনিং এই যে আইডিয়াটা বললাম আর কি, ও কি করবে, ও এটাকে ওয়ান লেভেল ইন্ডেক্সিং বলে। সো সিঙ্গেল লেভেল ইন্ডেক্সিং বলে। সেটা হচ্ছে ও 16টা এরকম আবার ইন্ডেক্স ব্লককে পয়েন্ট করবে, এরকম 16টা ইন্ডেক্স ব্লককে পয়েন্ট করবে, এবং প্রত্যেকটা ব্লক আবার 16টা অ্যাকচুয়াল ডেটা ব্লককে পয়েন্ট করবে। সো এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল ডেটা ব্লক। সো তাহলে এক লেভেল অফ ইন্ডেক্সিং করে, সো আপনি যখন অ্যাকচুয়ালি 0th লেভেল ইন্ডেক্সিং করতেন, মানে নর্মালি যখন একটা ব্লক ইন্ডেক্স করতেন, ইন্ডেক্স ব্লক ইউজ করতেন, সে কী করতো, সে 16টা ডেটা ব্লককে কাজ করতে পারতো। মিনিং একটা লেভেল 0th লেভেলের জন্য সে 16⁻0 ইকুয়ালস টু, সরি 16⁻0 না, 16⁻, বেসিক্যালি 1, মিনিং 16টা বক্সকে সে পয়েন্ট করতে পারতো। এখানে 16টা ব্লক আরও 16টা করে ব্লককে পয়েন্ট করে, রাইট? সো একটা ব্লক ও 16টা ইনডিরেক্ট ব্লককে পয়েন্ট করে, ওই ইনডিরেক্ট ব্লকগুলো আবার সেখান থেকে 16টা করে ডেটা ব্লক বা ডিরেক্ট ব্লককে পয়েন্ট করে। তাহলে এখানে কি 16 স্কোয়ারটা ব্লককেও পয়েন্ট করতে পারতেছে না? সো হোয়াট ইফ আমি ট্রিপল ইনডিরেক্ট করতাম, এরকম আরও 16টাকে ধরেন পয়েন্ট করতো আরেকটা, তাহলে সেক্ষেত্রে কি 16 কিউব হয়ে যেত না? সো কাইন্ড অফ এই যে সোলার সিস্টেম, গ্যালাক্সি, দেন গ্যালাক্সিও তো একটা বিশাল বড় ইউনিভার্সের পার্ট, এরকম করে করে যদি আমি লেভেল বাই লেভেল আর কি ব্যাক যাই, জুম আউট করি, তাহলে যে দেখতে যেমন হয়। আর কম্বাইন্ড স্কিম হচ্ছে ইউজিং বোথ অফ দিস আর কি। সো তো এইটার সুবিধাও আছে অসুবিধাও আছে। তো আমি যদি শুধু মাল্টি লেভেল ইন্ডেক্সিং ইউজ করি তখন অসুবিধা কী হবে? সো আপনাকে যদি আমি বলি যে শুধু 3 লেভেল ইন্ডেক্সিং ইউজ করো, মিনিং লেভেল 1 সে এরকম করে এতগুলা 16টা, লেটসে 16টা বলতেছি কারণ আমি 16 দিয়ে এক্সাম্পল দিচ্ছি, 16টা ইনডিরেক্ট সেকেন্ড লেভেলকে পয়েন্ট করে। এবার এ কী করবে, 16টা ইনডিরেক্ট ফার্স্ট লেভেলকে পয়েন্ট করে। এ কী করবে, 16টা ডিরেক্ট ডেটা ব্লক, অ্যাকচুয়াল ডেটা যে সেটাকে পয়েন্ট করবে। তো ইমাজিন করেন আপনার যদি একটা ফাইল খুব ছোট হয়, আপনার ফাইল যদি টোটাল দেখা গেছে 20টা ব্লকে কাজ ছেড়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনার 16⁴ ব্লকের মধ্যে মাত্র যদি 20টা ব্লকে কাজ লাগে, তাহলে লাখ লাখ ব্লক যেটা সে পয়েন্ট করতে পারতো, সে ব্লকগুলো খামাখা সে পয়েন্ট করে আসে না, বা আননেসেসারি স্পেস খেয়ে নিয়ে বসে আসে না? অবভিয়াসলি এর মধ্যে -1 রাখা, যেহেতু ওই ব্লকগুলো অ্যাকচুয়ালি কোনো ডেটা ব্লককে পয়েন্ট করতেছে না আপাতত, বাট তারপরেও সে এতগুলো ডেটা ব্লককে পয়েন্ট করতে পারতো, মিনিং এতগুলো ডেটা ব্লককে আমি ওয়েস্টেড স্পেস হিসেবে ইউজ করতেছি না, মানে আমার কাইন্ড অফ ওভারকিল হয়ে যাচ্ছে না ক্যালকুলেশনটা। সো এইটাকে যেভাবে করে সলভ করে সেটা হচ্ছে যে আমরা টোটাল 15টা ব্লক রাখি,
ঠিক আছে, একটা ফাইল সিস্টেমের ফাইলকে রিপ্রেজেন্ট করতে 15টা ব্লক রাখি। 15টা ব্লকের মধ্যে প্রথম 12টা থাকে হচ্ছে ডিরেক্ট ব্লক, মিনিং যার মধ্যে ডিরেক্টলি ডেটা স্টোর করা। মিনিং এখানে এরকম 1 2 করে যদি আমি 12টা ব্লক বলি, ওই 12টা ব্লকের মধ্যে ডিরেক্টলি সে এক একটা ডেটা ব্লককে পয়েন্ট করে, বা জিরো ইনডিরেক্ট মানে একদম জিরো ডিরেক্টেড ব্লকগুলো আর কি, জিরো লেভেল ব্লকগুলো ডিরেক্টলিও এভাবে করে পয়েন্ট করে। আর 13 নাম্বার যে ব্লকটা সেইটা একটা সিঙ্গেল ইনডিরেক্টকে পয়েন্ট করে, মিনিং এখান থেকে একটা ওই যে ওই নতুন যে সিস্টেমটা দেখালাম সিঙ্গেল ইনডিরেক্ট, সিঙ্গেল লেভেল ইনডিরেক্ট ব্লককে পয়েন্ট করে। 14 নাম্বার পয়েন্টারটা একটা ডাবল ইনডিরেক্টকে পয়েন্ট করে, আর 15 নাম্বার পয়েন্টারটা আরেকটা ট্রিপল ইনডিরেক্টকে পয়েন্ট করে। সো ডিপেন্ডিং অন আপনার ফাইলটা কত বড় হচ্ছে, যদি ওর প্রথম 12টা ডিরেক্ট ব্লকেই ফিক্স হয়ে যায় বা ফাইলটা সেভ করা যায়, তাহলে ও আর নেক্সট ব্লকগুলো ইউজ করে না। 12টা যদি ইউজ করার পরও যদি আরও জায়গা লাগে, তখনও 13 নাম্বার ব্লকে একটা সিঙ্গেল ইনডিরেক্ট স্ট্রাকচার, মিনিং 16 স্কোয়ার, বেসিক্যালি 16 স্কোয়ার স্ট্রাকচারের যেই ব্লকের স্ট্রাকচারটা সেটা স্টোর করে। এরপরে যদি সেখানেও কাজ শেষ না হয়, তখন যায় হচ্ছে 16 কিউবের স্ট্রাকচারটায়, তারপরের বার যায় 16⁴ আর কি। সো এগেন যদি দেখেন এখানে এই আপনার এই জিনিসটা ইউনিক্সের আপনার ফাইল সিস্টেমের নোড যে স্ট্রাকচারটা, এটাকে আই নোড বলা হয়ে থাকে। সো আই নোডটা দেখতে কেমন চলেন দেখি। সো এই যে দেখেন, অবভিয়াসলি ফাইলের নেম এটা, ডেটা ফাইল কে বানাইছে, ফাইলের অ্যাক্সেস প্রিভিলেজ কার কার আছে, কবে লাস্ট মডিফাই হয়েছে, এরকম যত মেটাডেটা সেটা তো রাখবেই। এরপরে হচ্ছে 12টা হচ্ছে ডিরেক্ট ব্লক। দেখেন ডিরেক্ট মানে ডিরেক্টলিও ডেটাতে পয়েন্ট করে, ডেটা ব্লকে পয়েন্ট করে 12টা অ্যাড্রেস পয়েন্ট করে, যে এক একটা অ্যাড্রেস ডিরেক্টলি ডেটা ব্লককে পয়েন্ট করে, যেখানে ফাইলের অ্যাকচুয়াল ডেটা রাখা। এবার একটা সিঙ্গেল ইনডিরেক্ট ব্লক যে কি করে, বেসিক্যালি একটা ডেটা ব্লককে পয়েন্ট করে, যে ডেটা ব্লকের মধ্যে এরকম আসলে ডেটা তো না, ওখানে এরকম ইনডিরেক্ট আরও এরকম 16টা ডেটা ব্লককে পয়েন্ট করে। 16টা বলতেছে গাইজ অবভিয়াসলি, কারণ আমি এক্সাম্পল 16 দিয়ে বলছি তাই। সো সেই 16টা ব্লক কি করে, এই যে ইনডিরেক্ট 16টা ব্লককে পয়েন্ট করে, ওরা অ্যাকচুয়ালি ডেটাকে পয়েন্ট করে। সো ওরা অ্যাকচুয়ালি ডেটাকে পয়েন্ট করে। সো ডেটা 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 ডেটা। আর ডাবল ইনডিরেক্ট কি করে, ও 16টা ডিপ মানে 16 স্কোয়ার আর কি, বেসিক্যালি 16টার মধ্যে 16টাকে পয়েন্ট করে। আর ট্রিপল ইনডিরেক্ট কি করে, 16 কিউব। সো 16টা ডাবল ইনডিরেক্টকে পয়েন্ট করে, সেই 16টা ডাবল ইনডিরেক্ট 16টা করে ইচ সিঙ্গেল ইনডিরেক্টকে পয়েন্ট করে, যারা ইচ একটা করে ডেটা পয়েন্টকে ইনডিরেক্ট করে। সো 16 কিউব। সো এখানে একটা ম্যাচ দেওয়া আছে, দেখেন একটু খেয়াল করে, যে একটা ফাইল সিস্টেম ইউনিক্সের আইনোড ডেটা স্ট্রাকচারে যদি 4টা আপনার ডিরেক্ট ব্লক অ্যাড্রেসকে পয়েন্ট করে, মিনিং তার 12টা যে বললাম এখানে 4টা। সো 4টা ডিরেক্ট ব্লক, একটা সিঙ্গেল ইনডিরেক্ট ব্লক, একটা ডাবল ইনডিরেক্ট ব্লক, একটা ট্রিপল ইনডিরেক্ট ব্লক। আর লেখা আছে সাইজ অফ ইচ ব্লক ইজ 64 বাইট, মিনিং একটা ব্লকের মধ্যে টোটাল 64 বাইট সমপরিমাণ সাইজ আছে, ভিতরের সাইজটা। আর ইচ ব্লক অ্যাড্রেস ইজ 4 বাইট। তো ভাবেন একটা ব্লক যদি হয় 64 বাইট এবং অ্যাড্রেস অফ এ ব্লক, মিনিং এই ব্লকটাকে অ্যাড্রেসটা, এই ব্লকের যে অ্যাড্রেসটা আর কি, এখানে 64 লেখা বলেছি, এখানে লিখলে ভালো হতো। আর অ্যাড্রেসটা হচ্ছে একটা 4 বাইট অফ অ্যাড্রেস লাগে। তাহলে ম্যাক্সিমাম পসিবল সাইজ কত? তাহলে আমাকে বলেন সিঙ্গেল ইনডিরেক্টের জন্য যদি ভাবেন, এগুলো তো প্রথম 4টা তো ডিরেক্ট ব্লক, সো ওখানে ডিরেক্টলি 4টা ব্লককে সে ডেটা ব্লককে পয়েন্ট করে। প্রথম সিঙ্গেল ইনডিরেক্ট ব্লকের জন্য ভেবে দেখেন, তার মানে একটা ব্লক যেরকম অনেকগুলা অ্যাকচুয়াল ডেটা ব্লককে পয়েন্ট করে, সিঙ্গেল ইনডিরেক্ট যেটা ছিল আর কি, লেভেল সিঙ্গেল লেভেল। তো সেই ক্ষেত্রে আমার যদি ব্লকের টোটাল স্পেস থাকে 64, আর এর মধ্যে আমার এরকম বিভিন্ন ব্লকের অ্যাড্রেস রাখতে হবে, যে ব্লকের অ্যাড্রেসগুলোর মধ্যে অ্যাকচুয়াল ভ্যালুগুলো রাখা। সো পার অ্যাড্রেস যদি 4 বাইট হয়, তাহলে 64 ভাগ 4 করলে কত আসে? 16 আসে না? মানে একটা ব্লক বেসিক্যালি টোটাল 16টা অ্যাড্রেস রাখতে পারবে না, মিনিং ও এরকম 16টা ডিরেক্ট ব্লককে পয়েন্ট করতে পারবে। আর একটা ডাবল ইনডিরেক্ট ব্লক তার মানে কি 16টা সিঙ্গেল ইনডিরেক্টকে পয়েন্ট করতে পারবে, যারা মতান্তরে আরও প্রত্যেকে 16টা করে ডিরেক্ট ব্লককে পয়েন্ট করতে পারবে। আর ট্রিপল ইনডিরেক্ট মানে তো বুঝছেন 16 × 16 × 16টা। সো এই দেখেন এই ক্যালকুলেশনটি করে, প্রথম ডিরেক্ট 4টা ব্লক, তারপরে 16টা ইনডিরেক্ট ব্লক সিঙ্গেল, পরেরটা ডাবল 16 স্কোয়ারটা, পরে 16 কিউবটা, তাহলে টোটালও 4372টা ব্লককে অকুপাই করতে পারবে একটা ফাইলের আন্ডারে। মানে এই ইউনিক্স আইনোডের এই পার্টিকুলার স্ট্রাকচারে টোটাল যতগুলো ব্লক আপনাকে একটা ফাইলের জন্য ম্যাক্সিমাম সাইজ দিতে পারবে, সেটা হচ্ছে 4372টা ব্লক। এখন পার ব্লক কত বলছিল দেখেন তো, 64 বাইট। তাহলে আমি টোটাল কত সাইজ বানাতে পারবো, 4372 × 64 যদি করেন মাত্র 273 কিলোবাইট।
সো ভেবে দেখছেন এত বড় এত কাহিনী করার পরে মাত্র 273 কিলোবাইটের একটা ম্যাক্সিমাম সাইজ অফ ফাইল আপনি স্টোর করতে পারতেছেন। সো মনে রাখবেন জেনারেল কনভেনশন হচ্ছে আমরা আমাদের মডার্ন ডে রয়েছে ইউজুয়ালি পার ব্লক হচ্ছে 4 কিলোবাইট ইউজ করি, মাত্র 64 বাইট অনেক বেশি ছোট। এটা এক্সাম্পলের জন্য ইজিয়ার, বাট রিয়েল লাইফে আরও বড়, পার পার ব্লকের সাইজটা আরও বড় দেওয়া হয়। সো ব্লকের সাইজ বড় হলে এই ইনডিরেক্টের মধ্যে কতগুলো থাকবে সেটাও বেড়ে যায়, সব কিছুই বেড়ে যায়। সো এইগুলো হচ্ছে অ্যালোকেশনস গেল। সো আমরা এতক্ষণ অ্যালোকেশনস অ্যান্ড আইনোড ডেটা স্ট্রাকচারটা দেখতে কেমন, এবং আমরা আসলে সত্যি কথা বলতে পুরো এন্টায়ার ফাইল স্ট্রাকচারে আইনোডের রিপ্রেজেন্টেশনগুলোই দেখবো, কারণ আইনোড হচ্ছে আমাদের ইউনিক্সের ফাইলের যে ডেটা স্ট্রাকচারটা, যেখানে ফাইলের সব ইনফরমেশন স্টোর থাকে। সো এগেন এবার আমাদের আরেকটা আইডিয়া দেখবো, সেটা হচ্ছে ফ্রি স্পেস ম্যানেজমেন্ট। ফ্রি স্পেস ম্যানেজমেন্টের মানে কি? মানে হচ্ছে যে আপনি যদি একটা নতুন ফাইল বানান, সেক্ষেত্রে সেই ফাইলটার কোন কোন ব্লকটাকে ফাইলের জন্য আপনি রিজার্ভ করবেন বা বুক করবেন বা অ্যালোকেট করাবেন, সেগুলোর জন্য জানতে হবে না কোন কোন ফাইল ফ্রি আছে বা কোন কোন ব্লক ফ্রি আছে, সরি। সো এটাকে আমরা কীভাবে বুঝবো? সো ওয়ান অফ দ্য এক্সাম্পল যেটাকে আমরা এই পার্টিকুলারলি আজকের পড়ায় যে এক্সাম্পলটা বেশি ইউজ করবো, সেটা হচ্ছে বিট ম্যাপ। সো হোয়াট ইজ বিটম্যাপ বা বিট ভেক্টর? সেটা হচ্ছে আপনার যদি টোটাল ব্লক থাকে, এখানে 32টা ব্লক আছে লেটস সে, রাইট? সো ও কি করে 32টা ব্লকের জন্য ও এখানে এক্সাম্পলে 10টা ব্লক, মানে বুঝাইছে যে টোটাল আপনার ফাইল সিস্টেমে 10টা ব্লক আছে। সো 0 থেকে ধরেন 9 পর্যন্ত 10টা, আচ্ছা সরি 11টা, 0 থেকে 10 পর্যন্ত, সো 11টা টোটাল ধরেন ব্লক আছে আপনার। সো যদি কোনো ব্লক আপনার ফ্রি থাকে, সেক্ষেত্রে ব্লকে রেখে দেয় 1, আর কোনো ব্লক যদি ফ্রি না থাকে সেক্ষেত্রে ব্লকে রেখে দেয় 0। সো আপনি এরকম করে বলতে পারবেন না যে আপনার এন্টায়ার হার্ড ড্রাইভের কোন কোন ব্লক ফ্রি আছে কোন কোন ব্লক না, কারণ কি যে ব্লকে ফাইল আছে সেগুলোতে আপনি 0 রেখে দিবেন, মিনিং সেকেন্ড ব্লক এটা হচ্ছে 0, থার্ড ব্লক এটাতে ধরেন আমি দিলাম 1, মিনিং থার্ড ব্লকটা হচ্ছে ফ্রি। এরকম করে আপনি কি বেসিক্যালি এক বিট দিয়েই পার ব্লকের জন্য আপনি রিপ্রেজেন্টেশন দেখাতে পারবেন না যে ওই ব্লকটা ফ্রি আছে না কিনা বা এই ব্লকটা ফ্রি আছে কিনা। সো অবভিয়াসলি এখানে আপনি লিখতেছেন 0 নাম্বার ব্লক, কিন্তু এটা লজিক্যালি আমি বলতেছি 0 নাম্বার ব্লক, রাইট? কিন্তু হার্ডওয়্যার লেভেলে বা ফিজিক্যাল লেভেলে কিন্তু এটা 0 নাম্বার ব্লক না। ফিজিক্যাল লেভেলে এটা কিন্তু একটা বিশাল কয়েকটা ফ্রেমের কালেকশন এন্ড অনেক কিছু হইতে পারে, সেটা ফ্যাক্টর না। আমরা অ্যাবস্ট্রাক্ট বা লজিক্যাল লেভেলে কথা বলতেছি। সো 0 নাম্বার ব্লকটা আমি যদি 1 দিই, মিনিং 0 নাম্বার ব্লকটা খালি। সো নতুন যখন একটা ফাইল ক্রিয়েট হবে, সে কী করবে, এরকম আপনার ফ্রি ম্যানেজমেন্টের ফ্রি ফাইল সিস্টেমের বিট ম্যাপটার ওপেন করে ও দেখবে কোথায় আমি প্রথম 1 পাই, যেখানে 1 পাবো সেইখানে একটা ব্লক পাঠিয়ে দেয়, পরে আবার যেখানে আরেকটা নেক্সট 1 পাবো আবার ওই ব্লকটাকে আমরা গেলে নিজে ইউজ করি, এইভাবে করে আর কি বিট ম্যাপটা কাজ করে। সো এই যে দেখেন আমি একটা এক্সাম্পল দিছি, এই বিট ম্যাপের মানে হচ্ছে এখানে আপনার এই যে 0, 2 আর 9 যেগুলোতে 1 লেখা, এগুলো হচ্ছে আপনার একমাত্র ফ্রি স্পেস আছে আর কি ডেটাবেসে, আর যেগুলো 0 সেগুলো অলরেডি অকুপাইড। এখন আপনি এটাকে মনে হতে পারে যে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতেছেন, যে এই জিনিসটা তো আপনার ইন ইটসেলফ একটু জায়গা খাচ্ছে, রাইট? ইয়েস, এটা ডেফিনেটলি জায়গা খাইতেছে, বাট অ্যাট দ্য সেম টাইম এটা জায়গা খেলে ওইটা এত বেশি জায়গা খাচ্ছে না। কারণ কি, একটা বিট স্টোর করতেছেন, রাইট? জাস্ট একটা বিট, 0 আর 1, একটা বিট দিয়ে আপনি রিপ্রেজেন্ট করতে পারতেছেন ফাইলটা কি ফ্রি নাকি অকুপাইড। সো এটা কিন্তু খুব বেশি জায়গা খাচ্ছে না কম্পেয়ার যে হার্ড ড্রাইভে আপনি লাখ লাখ ফাইল রাখতেছেন, এবং হার্ড ড্রাইভ টেরাবাইট, আমরা তো এখন টেরাবাইট লেভেলের হার্ড ড্রাইভ ইউজ করি, রাইট? সো এই একটা বিট ম্যাপ স্টোর করা আমার জন্য আসলে খুব বেশি কষ্ট না। আরেকভাবে লিঙ্ক লিস্টে অ্যালোকেশন করা যায়, সেটা হচ্ছে ফ্রি ফাইলগুলোকে বা ফ্রি লিস্টগুলোকে আপনি লিঙ্ক লিস্টের নেক্সট দিয়ে কানেক্ট করে করে রাখতে পারেন। ওই যে এগেন এটার যে সমস্যা, লিঙ্ক লিস্ট অ্যালোকেশনের যে সমস্যা, সেটাই থাকবে, যে আপনার নেক্সটের পয়েন্টারের জন্য কিছু জায়গা রাখা লাগবে, তারপরে আপনার সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস করা লাগবে, এবং যদি মাঝখানে কোনো কারণে কোনো পয়েন্টার হারায় যায়, তাহলে নেক্সট কোনটা ফ্রি আছে সেটার আমি জানি না। এরকম আরও অনেক আছে গ্রুপিং, যে আমরা ফার্স্ট ফ্রি ব্লক পয়েন্টস টু দ্য এন ফ্রি ব্লক, ওই ইনডিরেক্ট অ্যাড্রেসিংয়ের মতোই আর কি, যে আপনার একটা ফ্রি ব্লক যদি পাই, সেই ফ্রি ব্লকের মধ্যে প্রথম ফ্রি ব্লকের মধ্যে অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে এনটা ফ্রি ব্লকের লোকেশন, মিনিং ওই ইন্ডেক্সের মতোই আর কি, ইন্ডেক্স অ্যালোকেশনটা যেটা দেখলাম না ওইটার মতোই, কিন্তু ওই এনটার মধ্যেও প্রথম n-1টা থাকবে অ্যাকচুয়ালি ফ্রি ব্লক, আর লাস্টের ব্লকটা থাকবে আবার নেক্সট ফ্রি ব্লকের পয়েন্টারটা। সো একটা ফ্রি ব্লক বেসিক্যালি ও এতগুলা ফ্রি ব্লককে পয়েন্ট করবে, লাস্টেরটা আবার আর একটা এরকম ফ্রি ব্লক পয়েন্টারকে করবে সে, এবং আবার অনেকগুলোকে করবে, আবার তার লাস্টেরটা আরেকটা ফ্রি ব্লক পয়েন্টারকে পয়েন্ট করবে।
আর একটা কাউন্টিং, এটা হচ্ছে ইউজুয়ালি যেটা হয় যে ফ্রি ব্লকের স্ট্রাকচারটা কাইন্ড অফ এমন হয় যে আপনি তো আসলে প্রসেস যখন অ্যালোকেট করেন ডিঅ্যালোকেট করেন, ইউজুয়ালি আপনি ফ্রি ব্লক যখন নিচ্ছেন আপনি খুব র্যান্ডমাইজলি নেন না। আপনি শুরু থেকে বিট ম্যাপ চেক করে ধরেন দেখলেন প্রথম 4টা ব্লকে ফ্রি, 4টাই নিয়ে নিলাম। সো আমরা আসলে একদম সুপারলি র্যান্ডম একের পর 10, 10-এর পর 2 এভাবে নিই না, যদি আপনার মাঝখানেরগুলোও খালি থাকে। সো ইউজুয়ালি যেহেতু ব্লকগুলো ইউজুয়ালি পাশাপাশি মোটামুটি প্রসেসগুলো, সরি ফাইলগুলো অ্যাক্সেস করে, সিমিলারলি কাজ শেষ হওয়ার পর বা ডিলিট হয়ে গেলে পাশাপাশি আবার খালিও হয়ে যায়। সো আপনি কি একটা কাউন্টিং রাখতে পারেন যে স্টার্টিং ফ্রি ব্লক কত এবং কতগুলো টানা ফ্রি ব্লক এখানে আছে। পরে আবার আরেকটা জায়গায় ফ্রি ব্লকের রিজন পেলেন, তার স্টার্টিং ব্লকটা কত বা বেস ব্লকের অ্যাড্রেসটা কত, আর টানা কতগুলো ফ্রি ব্লক আছে। এইভাবে করে আপনি কাউন্টিং রেখেও কাজ করতে পারেন। এটা আপনার জন্য কাইন্ড অফ একটু হেল্প করে যে আপনি কোথাও যদি অ্যালোকেট করতে চান আপনি জানেন যে এই পার্টিকুলার ব্লক থেকে কতগুলো নেক্সট ব্লক ফ্রি আছে। সো এই যে দেখেন, এখানে দেখলেই বুঝবেন যে ধরেন এখানে ফ্রি ব্লকের জন্য ফার্স্ট ফ্রি ব্লক হচ্ছে 1 এবং তার কাউন্ট হচ্ছে 4, মিনিং যে নেক্সট 1 থেকে শুরু করে 4টা ব্লক আমার খালি আছে।